হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু এসএবি বাংলা কম্পিটিটিভ। আজকের ভিডিওতে তোমরা দেখেই বুঝে গেছো যে আমরা 2025-এ ডাব্লিউবিজির যে কোশ্চেনটা রয়েছে সেটাকে সলভ করতে চলেছি। অলরেডি তোমাদের এই সলিউশনটা লিখে হাতে করে যেদিন এক্সাম হয় সেদিনই আমি সন্ধ্যে 7টার মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে মেবি আপলোড হয়ে রয়েছে। বাট আজকের ভিডিওতে আমরা আরও এক্সট্রা কিছু নিয়ে ডিসকাস করব। শুধুমাত্র প্রবলেমগুলোকে বসে বসে সলভ করব না, সে সলভ করার টেকনিকগুলোকে এবং কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম পোর্শন অফ কোয়েশ্চেন্স আসছে। আমি যখন এক্সামটা হয় তার আগের দিন এবং তার আগের দিন মানে শুক্রবার দিন রাত্রে আমি একটা লাইভ নিয়েছিলাম। সেই লাইভটা যদি কেউ করে থাকো দেখবে সেখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন হুবহু কিন্তু চলে এসছে। আমি চাইলে ইভেন টাইমিংগুলো তোমাদেরকে বলে দিতে পারি যে কোন কোয়েশ্চেনটা এখানে এসেছে। আজকে আমি সলিউশন করবো, তার সাথেই তোমাদের বলে দেবো। এবং যারা প্রতিজ্ঞা ব্যাচে ছিলে তারা একটু যদি মন দিয়ে দেখো যে কটা লেকচার নেওয়া হয়েছে সেই লেকচারগুলোর মধ্যে এমন বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলো ডাইরেক্টলি না বাট ইনডাইরেক্টলি এসছে, হয়তো ডেটা চেঞ্জ করে এসছে বা এমন কোনো জিনিস তোমাদেরকে বলেছিলাম এগুলো থেকে আসবে, সেই ধরনেরই কোশ্চেন এসছে। তো আজকের ক্লাসের মধ্যে শুধুমাত্র প্রবলেম সলভিং না, আমরা তার অ্যাপ্রোচগুলোকে শিখবো, যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে দেখবো এবং আরও বেশ কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো। থিওরি পার্ট কিছুটা দেখে নেবো। তো আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, সবাই দেখবে, সলিউশনটা দেখে নেবে, কারণ আলটিমেটলি সামনের প্রিপারেশন নিতে গেলে ব্যাকে কী হয়েছে সেগুলোকে দেখে নেওয়া উচিত। নেক্সট আমি প্রিপারেশন হবো অথচ আমি জানি না প্রসেসটা কি, সেটা কিন্তু ঠিক না। তো চলো কোয়েশ্চেন সলভিং শুরু করে দিই, বেশি কিছু না বলে, কারণ একটু টাইম লাগবে, অনেক কটা রয়েছে কোয়েশ্চেনের মধ্যে। চলো প্রথম কোয়েশ্চেনটা থেকে শুরু করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, যারা এবারে নতুন প্রিপারেশন নেবে, যারা ড্রপার না, যারা ড্রপার তারা তো অলরেডি এবারে এক্সাম দিয়েছো, যারা নতুন মানে ক্লাস 12-এ পড়ো তারা বেসিক্যালি পেন পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে তোমরা সলভ করে চলবে, দেখবে যে কতটা তোমরা পারছো। কারণ অলরেডি তোমরা কিছুটা তো 11-এর পার্ট, 12-এর পার্টও বেশ কিছু তোমরা করে এসেছো, কিন্তু থার্ড সেমিস্টার আসতে চলেছে। চলো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, রোধ ভি বাই আর ইকুয়াল টু ভি বাই আই, যেখানে ভি 0.25 প্লাস মাইনাস 0.4 ভোল্ট এবং আই 200 প্লাস মাইনাস 3 অ্যাম্পিয়ার। দেখো এগুলোতে কি আমি বলে দিয়েছিলাম, ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং সেকেন্ড পার্টটা যেটা সেটা হয় তার এরর। এই জিনিসগুলো বলেছিলাম। এই কালিটা ভিজিবল কিনা আমি বুঝতে পারছি না খুব একটা, আচ্ছা অতটা ভিজিবল না, বাট ঠিক আছে। এখানেও সেম জিনিস, ফার্স্ট পার্টটা হয় যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা এবং সেকেন্ড যে পার্টটা হয় সেটা কি হয় তার এরর। তাহলে আমরা যদি দেখতে চাই যে স্যার এরর ক্যালকুলেট করে কিভাবে, আপনি বলেছিলেন যে আর ইকুয়াল টু ভি বাই আই, আমাকে বের কি করতে হবে, আমাকে আর এর শতকরা ত্রুটি বের করতে হবে। দেখো এগুলো আমরা শিখে এসেছিলাম কীভাবে করে, ডেল আর বাই আর ইন্টু 100 ইকুয়াল টু ডেল ভি বাই ভি ইন্টু 100 প্লাস মাইনাস কেন হলো না, যদি স্যার আপনি ডেরিভেটিভ করেন তাহলে তো মাইনাস দেওয়ার কথা, এটা আমি আগেও বলেছিলাম যে নিচে থাকলে কখনো মাইনাস বসে না, তার কারণ এরর কখনো কমে যেতে পারে না, এরর বাড়বে। ডেল আই বাই আই, যাদের এগুলো তো অসুবিধা হচ্ছে তারা কিন্তু এরর ক্যালকুলেশন এবং মেজারমেন্টের চ্যাপ্টারের আমার লেকচার গেছে অলরেডি চ্যানেলের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। চলো ডেল ভিটা কত, অ্যাকচুয়াল এররটা কত রয়েছে, ভি এর 0.4, স্যার 0.4 রয়েছে, বাই স্যার ভি এর ভ্যালুটা কত রয়েছে 25 ইন্টু 100 প্লাস দেখো ডেল আই, ডেলটা আই কত 3 বাই 200, ইয়েস স্যার, ইন্টু 100 শতকরা ত্রুটি বেড়েই গেল। স্যার এটা 2, এটা কাটলে 1.5 হবে, স্যার এটা কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, 4 4 16, তাহলে 1.6 প্লাস 1.5 ইকুয়াল টু 3.1 মতো হবে, এত পার্সেন্টেজ 3.1 মতো অবভিয়াসলি অ্যান্সার থাকবে, তাহলে অ্যান্সার সিটা আমাদের কারেক্ট হয়ে যাবে। দেখো এইগুলোতে এই চ্যাপ্টারটার মধ্যে আরেকটা কথা বলে রাখি, তোমাদের আরেকটা ভিডিও যাবে স্ট্র্যাটেজির উপরে। এই চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে খুব কম পরিশ্রমে তোমাকে অনেকটা নাম্বার দিয়ে দেবে, প্রায় প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে এবং প্রত্যেক বছর 2 থেকে 3টে কোশ্চেন করার মতো রয়েছে। এখানে যেরকম 1 নম্বরের রয়েছে, তোমার 2 নম্বরের এখান থেকে দিয়েছে কোয়েশ্চেন, তো এই চ্যাপ্টার থেকে বেশ ভালো কোশ্চেন আছে, সেগুলোকে তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলেছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, আমাকে বলেছে চিত্রে এ বি সি ডি ই এবং এফ 6টি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা রয়েছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। দেখো সবকটা আমি আলাদা করে ডিসকাস করছি না, বাট এখানে একটা ভ্যালু রয়েছে ই এর ভ্যালুটা, আমি যদি নিই প্রত্যেকটা তোমাকে কম্বিনেশন করে দেখতে হবে ভেক্টরের, যে কোন দিকে রয়েছে ই ভেক্টর এবং তার সাথে যদি ডি ভেক্টরকে অ্যাড করি, আমরা ই ভেক্টর ডি ভেক্টরকে যদি অ্যাড করি তাহলে তাদের লব্ধি পাবো এই বরাবর, এই দিকে কে রয়েছে, এই দিক বরাবর এফ ভেক্টর রয়েছে, তাহলে একমাত্র এই কম্বিনেশনটাই ঠিক হবে, বাকি যে কোনো কম্বিনেশন তুমি যদি করে নাও সেটা কিন্তু চলবে না। তাহলে ডি ভেক্টর আমাদের কি কি কম্বিনেশন থাকবে, প্লাস ই ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর, একবারে লাস্টের যে অপশানটা, অপশান ডিটা কারেক্ট হবে। তোমাকে বিভিন্ন সিকোয়েন্স কিন্তু করে দেখতে হবে কোনটা হতে পারে, আর এতে বেশিক্ষণ না, 30 থেকে 40 সেকেন্ড হয়তো টাইম লাগবে, তোমার মাথাতে যদি থাকে সব কিছু ঠিকভাবে যে ভেক্টর কীভাবে কাজ করে, তাহলে তুমি দেখলেই বুঝতে পারবে এই কম্বিনেশনটা সবথেকে পারফেক্ট কম্বিনেশন হচ্ছে, কারণ আমরা জানি যে এই ভেক্টর এই দিক থেকে এদিকে যেতে শুরু করলে তাদের লব্ধি এরকম হয়। চলো
পরবর্তী কোশ্চেনটা দেখো আমাকে কি বলেছে। পরবর্তী কোশ্চেনটা আমাকে বলেছে, আচ্ছা রেকর্ড ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, না হলে আবার রেকর্ড শেষে দেখি একসময় পুরো ক্লাসটা নিলাম 2 ঘন্টার, তারপর দেখছি রেকর্ডই হয়নি, এরকম হয়েছে এর আগে। তো দেখে নেওয়া ভালো মাঝে সাঝে। আচ্ছা 10 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর গতিবেগ সময় লেখচিত্র একটা দিয়েছে। প্রথম 2 সেকেন্ডে বস্তুর ওপর কৃতকার্যের মান, দেখো ভালো করে দেখো, এখানে একটা জিনিস বলে দিয়েছে যে টি ইকুয়াল টু প্রথম 2 সেকেন্ডে আমাকে কৃতকার্য চেয়েছে, এখানে 10 সেকেন্ড পর্যন্ত দিয়েছে। তোমরা যদি পুরো 10 সেকেন্ডে ক্যালকুলেট করতে চাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের। আচ্ছা 2 সেকেন্ড পর তার গতিবেগ কত হবে দেখতে পারি আমরা, গতিবেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কী করলাম স্যার এটা স্যার আমি করলাম যে 2 সেকেন্ড পর তার ভেলোসিটি কত, ভেলোসিটি আফটার 2 সেকেন্ড লিখে দেবো, লিখেই দিই ভেলোসিটি আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি জানতে চেয়েছে। স্যার ভি ইকুয়াল টু ইউ, ইনিশিয়াল ভেলোসিটি কত স্যার, জিরোতে ভেলোসিটি দেখুন স্যার 50, দেখুন এখানে দেওয়া রয়েছে 50 প্লাস এ, স্যার এর ভ্যালুটা কত, অ্যাক্সেলারেশন কী পেয়েছিলাম, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। স্যার অন্তিম বেগ কত, স্যার এখানে 0 হয়ে গেছে বেগটা, এখানে 50 ছিল, কমতে 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 0, তাহলে 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 50। দেখো অ্যাক্সেলারেশন কী করে, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, কত টাইমের মধ্যে হয়েছে স্যার, এটা 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়েছে, 10 সেকেন্ডের মধ্যে হয়েছে আমার, ইনটু টি কত সেকেন্ড পর দেখছি স্যার, আমি 2 সেকেন্ড পর দেখছি। দেখো বুঝতে পারলে কিনা, খুবই সিম্পল এই জায়গাগুলো, কাইনেমেটিক্সের একবারে বেসিক জিনিস এগুলো। আর এটাই গ্রাফ দেখে তোমরা বুঝতে পারবে এটা ডিসিলারেশন হচ্ছে, এটা মন্দন হচ্ছে। তো চলো ভি ইকুয়াল টু আমি করি 50 প্লাস, এটা মাইনাস করে দিচ্ছে একবারে, কত হবে এটা 5 দুগুণে 10, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে আফটার 2 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে বার করতে হবে বস্তুর উপর মোট কৃতকার্যটা। বস্তুর উপর মোট কৃতকার্য যদি বার করতে চাই তাহলে আমি দেখতে পাই স্যার শক্তি ডিফারেন্স কত হচ্ছে, হাফ এম ভি টু এর স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার। স্যার ইনিশিয়াল যতটা শক্তি ছিল মাইনাস অন্তিম যতটা শক্তি হয়েছে মাইনাস ইনিশিয়াল যতটা ছিল, দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমি কৃতকার্যের পরিমাণটা পেয়ে যাবো। শক্তিগুলোর ডিফারেন্স মানে তো সেটা কৃতকার্য হয়ে গেছে, তাহলে এটা যদি করি স্যার এটাই আমি কি পেয়ে যাবো, কৃতকার্য পেয়ে যাবো। এটা আলাদা করে বলার কিছু নেই তোমাদের। তাহলে হাফ এমটাকে কমন নিয়ে নিচ্ছি, ভি টু কত 40 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, ভি1 কত ছিল 50 তার স্কোয়ার। দেখ এটা নেগেটিভ ভ্যালু আসবে, অবভিয়াসলি নেগেটিভ ভ্যালু আসবে। এটা এম এর ভ্যালু কত বলে দিয়েছে, 10 কেজি বলে দিয়েছে না, 10 কেজি ভর সম্পন্ন, এটা কত আসবে 4500 আসবে, 4500 করে দেখি সেটা 4500 জুল আসবে, এবং এটা নেগেটিভে মান আসবে। ঠিক আছে, এটা নেগেটিভে মান আসবে। চল পরেরটা দেখি, দেখে নে জিনিসগুলো কি বলতো। এখন যদি আমি তোকে প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা করে পড়াতে শুরু করি তাহলে এই ক্লাসটা মোটামুটি 3-4 ঘন্টা চলে যাবে। প্রত্যেকটা কাইনেমেটিক্স এবং ভেক্টর প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো এখানে কাজে লাগছে সব কটার কিন্তু লেকচার আমি ধীরে ধীরে আপলোড করতে থাকবো। এবার নেক্সট তোদের এক্সাম আছে সামনে, যদিও দেরি আছে বাট এখন থেকে তো প্রিপারেশন শুরু করতে হবে আমাদের না। চলো দেখে নিই। এই কোশ্চেনে আমাকে দেখ কি বলেছে, আমাকে একটা ত্বরণ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে। ত্বরণ সময় লেখচিত্র দিয়ে আমাকে বলেছে বেগ সময় লেখচিত্র। আমি এখানে গ্রাফ সংক্রান্ত কিন্তু একটা লেকচার আপলোড করেছিলাম অলরেডি এই চ্যানেলে, জাস্ট এক্সামের আগে। তো সেই ভিডিওটাও তোরা যদি একটু ভালো করে দেখে নিতিস তাহলে দেখতিস যে সেখানে এই জিনিসগুলোকে কিন্তু ডিসকাস করা হয়েছিল। কী জিনিসগুলোকে স্যার ডিসকাস করা হয়েছিল, এখানে ডিসকাস করা হয়েছিল যে গ্রাফগুলো কীভাবে কাজ করে। ধরে নাও তোমাকে এরকম একটা দিয়ে দিয়েছে বেগ ত্বরণ সময় লেখচিত্র একটা গ্রাফ তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ত্বরণ সময় লেখচিত্র একটা গ্রাফ তোমাকে কীরকম দিয়েছে, কিছুটা মান রয়েছে তারপর 0, তারপর আবার কিছুটা মান রয়েছে তারপর 0, এরকমই তো রয়েছে নাকি। এবার স্যার বলবি স্যার এখানে ডট ডট একটা লাইন আছে না, চলো ডট ডট লাইনগুলো দিয়ে দিই তোমাদের জন্য। এটা 0 জাস্ট ডিনোট করার জন্য এখানে লিখেছে, এরকম দেখিয়েছে আর কিছু না। চলো এবার আমাকে বের করতে হবে যে স্যার অ্যাকচুয়াল তাহলে বেগ সময় লেখচিত্রটা কীরকম দেখতে হবে। এটা আমাকে ত্বরণ এবং সময় লেখচিত্র দিয়েছে। প্রথমে দেখো এখান থেকে এখান পর্যন্ত মানে এই রেঞ্জের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ত্বরণের একটা ভ্যালু রয়েছে, মেবি এটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি একটা অ্যাজুম করার জন্য ধরলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কিছু। আমরা স্যার জানি এখানে পেজ কোথায় রে, আচ্ছা একটা এক্সট্রা পেজ নিয়ে নে। আমরা জানি স্যার ত্বরণ এ ইকুয়াল টু কত হয় স্যার, ডিভি ডিটি হয়, ঠিক আছে স্যার। তাহলে স্যার ডিভি ইকুয়াল টু এ ডিটি বা ভি ইকুয়াল টু এ ইন্টু টি। স্যার সময়ের সাথে নির্ভর করে এটা। যখন স্যার এর একটা ভ্যালু রয়েছে যেটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আপনি ধরলেন, তখন ভি এর ভ্যালুটা কত হয়ে যাবে 5 ইন্টু টি। স্যার এই ভ্যালুটা একটা চেনা চেনা মনে হচ্ছে, এটা কীরকম গ্রাফের মতো লাগছে, ভি ও টি এর মধ্যে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস
একটা কনস্ট্যান্ট বা এম এক্সের গ্রাফ লাগছে, এটা একটা। তাহলে এম এক্সের গ্রাফ কীরকম হয় স্যার? একটা সরল রেখা হয়। তাহলে এখান থেকে এখান পর্যন্ত স্যার গ্রাফটা দেখতে কীরকম হবে? গ্রাফটা দেখতে নিশ্চয়ই একটা সরল রেখা হবে এরকম, এত দূর পর্যন্ত। হ্যাঁ স্যার, একটা সরল রেখা। কেন হলো সরল রেখাটা? কারণ ভি ইকুয়াল টু এটি এর সূত্র মেনে চলছিল সে এখান পর্যন্ত। এবার যখন এটা শূন্য তখন স্যার কি হচ্ছে? যখন স্যার এটা শূন্য, এখানে তো এর একটা ভ্যালু ছিল, এবার স্যার এটা যখন শূন্য হচ্ছে তখনও স্যার আমি দেখতে পাচ্ছি যে ডিভিডিটি ইকুয়াল টু শূন্য, বা ডিভি ইকুয়াল টু শূন্য, বা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন স্যার কনস্ট্যান্ট? কারণ ইন্টিগ্রেশন করুন না আপনি, একটা কনস্ট্যান্ট মান চলে আসবে। তাহলে যখন ত্বরণটা শূন্য, যখন স্যার এই পজিশনে ত্বরণটা শূন্য, মানে এখান থেকে এখানে ত্বরণটা শূন্য, তখন কিন্তু এর একটা ভ্যালু রয়েছে। কি ভ্যালু রয়েছে এর? স্যার একটা ধ্রুবক ভ্যালু রয়েছে, এরকম দেখতে হয়। কি রয়েছে? একটা তার ধ্রুবক ভ্যালু রয়েছে, এরকম দেখতে হবে। বোঝা গেল? তারপরে দেখো আবার একটা মান রয়েছে, মান থাকলে আবার সেই সরলরেখার অনুযায়ী এরকম থাকবে, এরকম চলবে। বোঝা গেল? তাহলে কোন গ্রাফটা এটা হচ্ছে? অপশন সি। যদি এই জিনিসগুলোতে খুব ডাউট থেকে থাকে, গ্রাফ নিয়ে আমি জানি ম্যাক্সিমাম জনের ডাউট থাকে যারা পড়িস, যদি ডাউট থেকে থাকে তাহলে তোরা এক কাজ কর, গ্রাফ সংক্রান্ত পুরো একটা লেকচার আপলোড করা রয়েছে এখানে, জাস্ট গ্রাফ নিয়ে, আর কিচ্ছু না। তো সেটাকে একটুখানি দেখে আয়। ঠিক আছে, এটা একটু চলে গেল, একটু সরে আসতো, বাট ঠিক আছে, সেটা একটু দেখাই, আশা করি সুবিধা হবে। চলো, আচ্ছা এই কোশ্চেনটাতে কি বলেছে একটুখানি দেখে নিই। এখানে আমাকে বলেছে আদর্শ গ্যাসের একটি আবর্ত চক্র, মানে একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, যেখানে পিটি লেখচিত্র দিয়েছে। দেখ, পিভি লেখচিত্র দেয়নি, কিন্তু পিটি এর মধ্যে লেখচিত্র দিয়েছে। লেখটি পিভি লেখতে যদি চেঞ্জ করা হয় তাহলে কি হবে? পিটি লেখচিত্র থেকে আমরা পিভি লেখচিত্রতে চেঞ্জ করব। তাহলে আমাদের কি আসবে? দেখো ভালো করে, পিটি লেখচিত্রের মধ্যে এ বিটা কী হবে? স্যার এখানে কিছু একটা লেখা রয়েছে আইসোকোরিক, যে বাচ্চার কাছ থেকে আমি নিয়েছি কোশ্চেনটা, সেটা লিখে রেখেছে। হ্যাঁ, অবভিয়াসলি এটা আইসোকোরিক প্রসেস, তার কারণ দেখো এখানে এ বি প্রসেসের জন্য পিটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে রয়েছে। আমি যদি এ বি প্রসেসে দেখি তাহলে দেখবো সেখানে স্যার পি মানে চাপটা কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। কী করে বুঝলাম? মান তো চেঞ্জ হয়নি না, এখানে 5 ছিল, 5 5 5 5ই আছে, পিটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে আমি পিভি ডায়াগ্রামে যদি আসি, এ বিটা কীরকম দেখতে হবে দেখি। স্যার পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি ভ্যারিজ অ্যাজ, এক মিনিট, পি ভ্যারিজ অ্যাজ না, এখানে বেসিক্যালি তোর পিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে পিভি ডায়াগ্রামের মধ্যে পিটা কনস্ট্যান্ট থাকবে, ব্যাস এতটুকু আমার দেখার, আর কিছু দেখা নেই। পিভি ডায়াগ্রামের মধ্যে পিটা তো কনস্ট্যান্ট রয়েছে, এই গ্রাফটাকেই তো আমি এখানে ট্রান্সফার করতে চাইছি। তাহলে স্যার এ বি প্রসেসে যদি পিটা কনস্ট্যান্ট থাকে তাহলে এই পিভি ডায়াগ্রামও আমার পিটা কনস্ট্যান্ট থাকবে এ বি প্রসেসে। এটা তো কনস্ট্যান্ট আছে, এটা তো দেখ কনস্ট্যান্ট আছে, এটা তো এখানেও কনস্ট্যান্ট আছে। সরি, এটা হবে না, কারণ এটা বি থেকে এ প্রসেস দেখাচ্ছে, বি এ প্রসেস, এটা তো প্রথমেই বাদ চলে গেল। এ বি প্রসেস এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তিনটের মধ্যে এবার কনফিউশন রয়েছে আমাকে। বিসি প্রসেসটা দেখি তো আমি, বিসিটা কি প্রসেস রে? বিসিটা দেখো তোমার আইসোথার্মাল প্রসেস। বিসি প্রসেসটা কি? আইসোথার্মাল প্রসেস। বিসি প্রসেস যদি দেখি সেটা কি হবে? আইসোথার্মাল প্রসেস, কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে স্যার। এবার আইসোথার্মাল যদি প্রসেস হয় তাহলে আমি এখান থেকে দেখতে পাবো স্যার যে পিভি ইকুয়াল টু এনআরটি ছিল, তো স্যার আরটা কনস্ট্যান্ট, এনটা কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট হয়ে গেল আইসোথার্মের ক্ষেত্রে। তাহলে পি ভ্যারি করবে স্যার 1/v এর সাথে। তাহলে স্যার বিসি প্রসেসটা কীরকম দেখতে হবে? পিভি ডায়াগ্রামের মধ্যে বিসি প্রসেস যদি আঁকি এরকম দেখতে হবে, কারণ 1/v এর ডায়াগ্রাম রয়েছে। তাহলে স্যার পিভি ডায়াগ্রামের মধ্যে নিশ্চয়ই বি থেকে সিটা এরকম দেখতে, এরকম আর কে দেখতে রয়েছে? এটা এরকম রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে আলটিমেটলি এটাই ঠিক হয়ে গেল, আমাদের আর বাকি দেখার কোনো দরকারই নেই। কী করে হলো বোঝা গেল? শুধু যদি একটাও দেখতিস তুই বিসি প্রসেসটা, তাহলেও কিন্তু চলে আসতো, এবিটা দেখতে হতো না। কি করলাম স্যার? বিসি প্রসেসে টিটা কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচার এখানে যা মানে 220 বা কিছু একটা ছিল কেলভিন, সেটাই রয়েছে। বিসি প্রসেসটা দেখছি আমি কি, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকলে পি ভ্যারিজ 1/v, তাহলে পিভি ডায়াগ্রামের মধ্যে দেখতে কীরকম হবে? 1/v এর ডায়াগ্রাম হবে, এরকম দেখতে হবে। তাহলে বিসি প্রসেসটা এটাই ঠিক হলো আলটিমেটলি আমার। ঠিক আছে, তারপরেরটা দেখি চ। আচ্ছা, যারা নিজেরা করছিস সে তারা মানে অবভিয়াসলি যারা ক্লাস 12-এর স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু নিচেতে অ্যান্সার করবি। কোয়েশ্চেনটাতে কি বলেছে আমরা দেখে নিই একটু। একটি এলিভেটরের ছাদে স্টিলের তার যুক্ত করা রয়েছে, অপর একটি প্রান্তে 10 কেজির ভার ঝোলানো আছে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার হলে এলিভেটরটি
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপর দিকে উঠতে থাকে, তাহলে তারের উপর অনুদৈর্ঘ্য বিকৃতির মান কত? দেখো এলিভেটরের কোয়েশ্চেনগুলোতে আমরা পড়িয়েছিলাম, এলিভেটরের কোয়েশ্চেনগুলো ছিল যে এরকম একটা ধরো এলিভেটর রয়েছে, সেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, এবার এলিভেটরটি যখন উপর দিকে উঠছে তখন এই সুতোর টান কী হবে? টি ইকুয়াল টু হচ্ছে mg প্লাস ma। কেন স্যার? কারণ এটা উপর দিকে যাচ্ছে, জিটা তো নিচের দিকে রয়েছে, তাহলে আপনার স্যার কী মনে হবে? সুতোর টানটা একটু ভারী মনে হবে, তাই না? তাহলে টি ইকুয়াল টু mg প্লাস ma ইকুয়াল টু এমটা কমন নিলে কত থাকবে? জি প্লাস এ পড়ে থাকবে আমার কাছে। এটা বোঝা গেল কি হলো? তুমি চাইলে অন্যভাবেও করতে পারতে, যেটা স্যার টি রয়েছে, mg তো নিচের দিকে স্যার, তাহলে আমি দেখতে পাচ্ছি যে টি মাইনাস mg ইকুয়াল টু ma। কেন? উপর দিকে তো যাচ্ছে, টি মাইনাস mg করলে টিটা উপর দিকে, mgটা নিচের দিকে, তবে আমি ma পাবো। আর অবভিয়াসলি টিটা বেশি, না হলে তো mgটা বেশি হলে নিচের দিকে চলে আসতো, তাই না? তাহলে টি বেশিটা মাইনাস mg, কমটা ইকুয়াল টু ma পড়ে থাকছে, টিটা ওইদিকে নিয়ে গেলে এটাই পড়ে থাকছে। হলো। এবার আমাদের কি বের করতে হবে? আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি বের করতে হবে। আচ্ছা, অনুদৈর্ঘ্য বিকৃতি কীরকমভাবে বের করেছিলাম? ডেল এল বাই এল। এটার কত মান ছিল রে? 1/গামা ইন্টু টি বাই যে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, তারের যে তারটা টানছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে, এটা আমাদের কাছে সূত্র ছিল। সব কটা বসিয়ে দাও তুমি মান, কত পড়ে থাকবে? 1/2 ইন্টু 10⁻11 হলো, ইন্টু টি। টি এর ভ্যালুটা কত? এই তো mg প্লাস এ করে নেবো। এটা এম কত বলেছিল, এর ভর কত বলেছিল, কোথায় গেল 10 কেজির ভর ঝোলানো রয়েছে, ইন্টু জি প্লাস এ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে তো, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু 12, 120 নিউটন। তাহলে এখানে বসিয়ে দাও 120 নিউটন বাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে মিটারে নিয়ে চলে যাও, মিটার স্কোয়ার -4 হয়ে যাবে, ব্যাস। এটাকে আবার ক্যালকুলেট করে নেবে নিজেরা, কত হবে? 3 × 10⁻⁻6 হবে, 3 × 10⁻⁻6 পড়ে থাকবে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা বেসিক্যালি 2-3টে থিওরিকে একসাথে করে জিনিসগুলোকে কমপ্লিট করে নিতে পারি। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনে দেখো আমাকে বলেছে একটি নিরেট চোঙাকৃতি দণ্ডের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, দণ্ডের একটি প্রান্তবিন্দু x = 0 থেকে x দূরত্বে এর ঘনত্ব, এরকম একটা ছোট্ট একটা দূরত্বে এর ঘনত্ব কত? ρ = ρ0 x²/l² হলে সেই প্রান্তবিন্দু x = 0 থেকে ভরকেন্দ্রের দূরত্ব আমাকে জানতে চেয়েছে। দেখো এই দূরত্বতে আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট এইটুকু অংশের ভর কত? ডিএম। ভর ইকুয়াল টু কি? এই অংশের ভলিউমটা। আচ্ছা, আলফা ক্রস সেকশন বলে দিয়েছে আমাকে, এবং ডিএক্স দূরত্ব, মানে ছোট এইটুকু অংশটা ডিএক্স আমি ধরে নিচ্ছি, তাহলে আলফা ইন্টু ডিএক্স হবে ভলিউমটা। কী করে স্যার বললেন? স্যার এটা তো দূরত্ব আর ক্ষেত্রফল, একটা চোঙের কী হয় যে দূরত্বটা ইন্টু ক্ষেত্রফলটা করলে এই মানে চারপাশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ইন্টু তার ঘনত্ব আমাকে বলে দিয়েছে রো করে দিলাম, ভলিউম মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব করলাম, না মাস পেয়ে গেলাম। এবার আমি জানি যে ভরকেন্দ্রের দূরত্বর ফর্মুলাটা কি হয়? xdm ইন্টিগ্রেশন xdm বাই ইন্টিগ্রেশন dm, ব্যাস এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, পুরো দূরত্বটা কত বলে দিয়েছে? এল বলে দিয়েছে না, চোঙের দূরত্বটা বলে দিয়েছে এল পর্যন্ত, তাহলে কত? ইন্টিগ্রেশন বসিয়ে দেবে 0 to l, ডিএমগুলোকে যোগ করতে করতে যাবে সে। আচ্ছা, ডিএম আবার কোনটা? ডিএম মানে স্যার বলবেন স্যার মাস যোগ করছে, আপনি এল লিমিট কেন দিয়েছেন? আরে বাবা, এটাকে চেঞ্জ করে দিলেই তো চলে আসবে, করে দেবো। ডিএম এর ভ্যালুটা দেখো, আলফা রো ডিএক্স একটা পড়ে রইলো, এবং আর একটা কোথায় পড়ে রইলো? কোথায় গেল? হ্যাঁ, নিচের ডিএমটা আলফা রো ডিএক্স 0 to l পর্যন্ত। এবার এটাকে করে নেবে তোমরা, দেখবে কত আসছে এটা। আচ্ছা, এখানে একটা x² ছিল না আলফার এর জায়গাটা, রো এর জায়গাটাই, রো এর ভ্যালুটাও তোমরা বসিয়ে নেবে এখান থেকে, রো এর ভ্যালুটাও বসিয়ে নেবে। আর এগুলো করবো এক্স আলফা রো নট x²/l² ইন্টু ডিএক্স বাই নিচে সেম জিনিস, শুধু একটা এ কম থাকবে, এক্স কম থাকবে, আলফা রো নট x²/l² ইন্টু ডিএক্স লিমিট 0 to l পর্যন্ত, 0 to l পর্যন্ত। এটাই করতে হতো এখানে, আর কিচ্ছু নেই। ভরকেন্দ্র থেকে দূরত্ব আমাকে এটাই করতে হতো। এটা অ্যান্সার কত আসতো? 3/4 l মতো আসতো, 3/4 l মতো আসতো। দেখো পিওর ক্যালকুলেশন রয়েছে, তোমরা বাকি সবগুলো কনস্ট্যান্ট বাইরে বার করে নিয়ে x³ dx বাই নিচে x² dx আসবে। আবার ভুল করে কেউ x³ এর সাথে x² কেটে দিও না, এই এতটুকু অন্তত মানে রেহাই করো। তারপর চল পরেরটা দেখ,
সরল দোলগতি সম্পন্ন এম ভর বিশিষ্ট একটু বস্তু কণার সরল সময় লেখচিত্র সমীকরণ হলো y = 2 sin, দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছি না, y = 2 sin পাই টি বাই 2 প্লাস 5 সেন্টিমিটার, যতদূর আমার মনে হচ্ছে এটাই হচ্ছে। বস্তুটির সর্বোচ্চ ত্বরণ কত? আরে সর্বোচ্চ ত্বরণ কত হয়? ম্যাক্সিমাম, এটা কত হয় মনে আছে? ওমেগা স্কোয়ার এক্স হয় না ফর্মুলাটা? ফর্মুলাটা কত হয়? ওমেগা স্কোয়ার এক্স হয়। এক্স মানে হচ্ছে তোমার এটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা। এবার এর অ্যাম্পলিটিউড কত রয়েছে? এটা এক্স না লিখে এটা এ করে দাও, সব থেকে বেটার। অ্যাম্পলিটিউডকে আমরা এ দিয়ে বোঝাই তো, ক্যাপিটাল এ করে দাও ম্যাক্সিমামটা। ওমেগা কত এখানে? পাই বাই 2 ইন্টু এ কত? এ 2। স্যার এটা মানে লিখে দিতে হবে y = a সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন। সেখান থেকে স্যার এটা ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা 2 পাচ্ছি, এবং ওমেগার ভ্যালু কত পাচ্ছি স্যার? পাই বাই 2 পাচ্ছি। তাহলে এগুলোকে বসিয়ে দিলে কত পড়ে থাকবে? পাই পড়ে থাকছে, ওমেগা স্কোয়ার আছে না, সরি, পাই স্কোয়ার বাই 2 পড়ে থাকছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই আমরা। ঝপাঝপ করে কোশ্চেনগুলোকে দেখি এবং এগোতে থাকি। কি ঘুরে গেছে। 1 কুলম আধান সম্পন্ন একটি বস্তু কণার ভর 1 গ্রাম স্থির অবস্থাতে রয়েছে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হয়েছে, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, যার ভ্যালুটা কত বলেছে? ই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, যেখানে ই নট মানে ম্যাক্সিমাম ভ্যালুটা বলে দিয়েছি 2 নিউটন পার কুলম, ই নটের ভ্যালু বলে দিয়েছি। আচ্ছা এগুলো থাক, ডেটাগুলো এখন থাক, আগে সলিউশনটা তো করি। ওমেগার ভ্যালু বলে দিয়েছি 1000 রেডিয়ান পার সেকেন্ড। কণাটির সর্বোচ্চ গতি হবে, কণাটার সর্বোচ্চ গতি আমাকে জানতে চেয়েছে। আচ্ছা এফ ইকুয়াল টু এর উপর প্রযুক্ত বল, এই কণাটার উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হবে রে? কিউ ই হবে না স্যার? এটাকে আরেকটু যদি ভাঙি, কিউ ই নট সাইন ওমেগা টি। ঠিক আছে স্যার। আচ্ছা এটাকে স্যার এম এ লেখা যায়, আমাকে তো গতি সর্বোচ্চ গতি জিজ্ঞেস করেছে, ভি বের করতে হবে। ঠিক আছে, তাহলে কিউ ই নট সাইন ওমেগা টি। এখান থেকে স্যার এ ইকুয়াল টু কিউ ই নট বাই এম সাইন ওমেগা টি হলো। ঠিক আছে স্যার, তারপর এর জায়গায় স্যার আমি ডিভিডিটি করতে পারি, ইকুয়াল টু কিউ ই নট বাই এম সাইন ওমেগা টি। ব্যাস, এখানে এবার আমি এই সাইড এখানে ধরবে না, পরের পাতায় একটা নিই। ডিভিডিটি ইকুয়াল টু কিউ ই নট বাই এম সাইন ওমেগা টি হলো। এবার আমাকে বেগ যদি বার করতে হয় স্যার, ডিভি ইকুয়াল টু ডিটিটাকে ওদিকে পাঠান, কিউ ই নট বাই এম তো পড়ে রইলো এখানে, ইন্টিগ্রেশন দুদিকেই করে দিন, এখানে কত পড়ে থাকবে? সাইন ওমেগা টি ডিটি হলো। এবার আমাকে দেখুন কত পর্যন্ত এখানে যেন বলেছে, 0 থেকে ভি পর্যন্ত, এবং পুরো সাইকেলের জন্য যদি দেখি, মানে টি যদি 0 টু টি পর্যন্ত নিই, আর এখানে বেগটা ধরে নিচ্ছি ভি, তাহলে ভি ইকুয়াল টু কত পড়ে থাকবে এখানে? কিউ কিউ ই নট বাই এম মাইনাস কস ওমেগা টি 0 টু টি, ভি ইকুয়াল টু কিউ ই নট বাই এম, মাইনাসটাকে বাইরে বার করে নাও, কস ওমেগা টি মাইনাস কস 0 মানে 1 পড়ে থাকবে, বা ভি ইকুয়াল টু কিউ ই নট বাই এম 1 মাইনাস কস ওমেগা টি। আচ্ছা ভ্যালুটা যাই পড়ে থাকুক, এর ম্যাক্সিমাম ভ্যালু আমি যদি বের করতে চাই, যেখানে আমাকে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বলবে, আচ্ছা 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 এখানে একটা ওমেগা হবে রে, মাইনাস সাইন যখন করছি মাইনাস কস ওমেগা টি বাই একটা ওমেগা পড়ে থাকবে এখানে। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন কস ওমেগা টি এর ভ্যালু হবে -1। কেন স্যার? তখন ম্যাক্সিমাম ভ্যালুটা দেখুন স্যার 2 হয়ে যাচ্ছে, এখানে ভি এর ভ্যালুটা 2 দুগুণ হয়ে যাচ্ছে, তখন -1 যদি হয় তাহলে স্যার এটা তো প্লাস হয়ে যাচ্ছে 2 কিউ ই নট বাই এম ওমেগা, এবং মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে? 0, কারণ এটা যদি 1 হয়ে যায় তাহলে এটা মিনিমাম ভ্যালু হয়ে যাবে 0। যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় -1 করলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো এর। সেক্ষেত্রে আমার ভি এর ভ্যালুটা কত এলো? ভি এর ভ্যালুটা আমার এলো 2 কিউ ই নট বাই এম ওমেগা। ঠিক আছে, আচ্ছা কিউ এর ভ্যালুটা কোথায় গেল?
এবার সব কটা ভ্যালু আমাকে বসিয়ে দিতে হবে না। 1 কুলম বলেছে, এখানে 1 গ্রাম বলেছে, 2 ইন্টু 1 কুলম, আচ্ছা ইনটের মান কত, 2 বোধহয় কিছু একটা বলেছিল না রে, 2 নিউটন পার কুলম, ঠিক আছে। আচ্ছা এটা 1 গ্রাম বলেছে, 10⁻³ ওমেগা কত 1000 বলেছে না, তা 4 পড়ে থাকছে আমাদের কাছে মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড আছে কি, থাকবে অবশ্যই, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, সব পিওর ক্যালকুলেশন ছিল, কিছুই না। আর এগুলো করতে যখন প্র্যাকটিস করতে থাকবি, এগুলো ধীরে 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 সময় কিন্তু কমাবে তোদের, মানে কমাতে থাকতে হবে তোদেরকে, ঠিক আছে। চল পরবর্তী কোশ্চেনটা দেখি। একটা প্রিজমের চ্যুতিকোণ ডেল্টা, আপতন কোণ আয়ের লেখচিত্র দিয়ে দিয়েছে। উক্ত প্রিজমটির প্রিজম কোণের মান কত? প্রিজম কোণ মানে এর কথা জিজ্ঞেস করেছে। আচ্ছা এ ইকুয়াল টু কত হয়? ইনসিডেন্ট প্লাস ইমার্জেন্ট মাইনাস ডেল্টা, ঠিক আছে। এবার আমাদেরকে দেখ কী কী মান বলে দিয়েছে। ইনসিডেন্টটা যদি 15 হয়, ইমার্জেন্টটা কত হবে? নিশ্চয়ই 60 হবে। ইনসিডেন্টটা 15, এটা ইমার্জেন্টটা 60, মাইনাস ডেল্টা, চ্যুতিকোণ কত এখানে 30, ব্যাস এই তো রয়েছে। এটা একবারে সোজা কোশ্চেন ছিল না, 30 45 বলে দিয়েছে প্রিজম কোণটা, আর কিছুই না, তাই না। চল পরেরটা। একটি বস্তু কণার বৃত্তাকার কক্ষপথে ওমেগা কৌণিক বেগে প্রদক্ষিণ করছে, ইহার আধান কিউ এবং ভর এম বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত, আচ্ছা এটাকে জাইরোম্যাগনেটিক অনুপাত বলে, এটাকে জাইরোম্যাগনেটিক রেশিও। যারা এটা জানো না তাদেরকে কিন্তু পুরোটা ক্যালকুলেট করতে হবে বসে বসে, এবং যারা এটা জানিস তাদেরকে বলে দিই, এটা হয় যে ম্যাগনেটিক মুমেন্ট বাই হচ্ছে এর মানটা, তোর কি বলে ওটাকে, অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা তার, ঠিক আছে, মানে ম্যাগনেটিক মুভমেন্ট এম বাই এল, অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা। যারা জানো না তাদের ওই জাইরোম্যাগনেটিজম থেকে বসে বসে আবার পুরোটা ক্যালকুলেট করতে হবে, আর এখানে টাইম খুব খেয়ে যাবে। এটার টোটাল ভ্যালুটা হয় Q/2m মতো, এই ভ্যালুটাকে তোমরা মনে রেখে দেবে। এই জাইরোম্যাগনেটিক অনুপাতটা হয় Q/2m এর মানের সাথে সমান। আর এটা না জানলে তোমাদেরকে পুরো ম্যাগনেটিক মোমেন্টটা বসে বসে বের করতে হবে, তার অ্যাঙ্গুলার মোমেন্ট আমরা MVR করে বের করতে হবে তোমাদের, এবং পুরোটা ক্যালকুলেট করতে গিয়ে দেখা যাবে 3-4 মিনিট সময় খেয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট কিছু ডেটা রয়েছে, এই ডেটাগুলোকে মিস করে দিলে কিন্তু তোমাদের আলটিমেটলি এখানে প্রবলেম হয়ে যাবে, পরীক্ষার হলে প্রবলেম হয়ে যাবে। যাদের এটা জানা রয়েছে তাদের কত 20 সেকেন্ড মতো এটা লাগবে বের করতে, তাই না। আর যাদের নেই তারা কী করবে? তাহলে কিউ আর এম এর উপর নির্ভর করে, ওমেগার উপর তো নির্ভরই করে না, অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর নির্ভর করে, করেই না, বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না, শুধু কিউ আর এম এর মধ্যে নির্ভর করে এটা। চলো পরের কোশ্চেনটা দেখি। পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে একটি সরল গোলককে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের, এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয় তাহলে এই ব্যাসার্ধ যতটা রয়েছে সেই ব্যাসার্ধের সমান দূরত্ব এরকম নিয়ে গেছে বস্তুটাকে। এখানে বস্তুটা ছিল, তার ব্যাসার্ধ ছিল কোনটা, এটা ছিল ব্যাসার্ধ, আর ছিল তার রেডিয়াস, এখানে থেকে আর দূরত্ব পর্যন্তই বাইরে নিয়ে গেছে। দিয়ে নিয়ে যে কি বলেছে আমাকে, এটা একটু বেশি হয়ে গেল যদিও, বাট ঠিক আছে। সুতোর দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে ছোট দোলন বিস্তারের জন্য দোলনকাল মানে টিটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। আচ্ছা ওখানে মানে একবারে শুরুতে আমি যদি জিটাকে বের করি, যে গ্র্যাভিটেশন জি ড্যাশটা কত হবে, জি ড্যাশের ফর্মুলাটা তোমাদের কি মনে আছে? কত হবে? জি আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। মানে ভূপৃষ্ঠ যতটা জি ছিল, এখানে যদি জি হয় এবং এখানে যদি জি ড্যাশ হয় আমাদের, তাহলে কত পড়ে থাকবে? জি ইন্টু আর বাই আর প্লাস এইচ। তাহলে জি আর তো আরই আছে, নিচে আর প্লাস এইচ, কতটা হাইট গেছে সে তো এইচ আর হাইট গেছে স্যার, তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকবে? G/4। তাহলে আমাদের গ্র্যাভিটেশনটা দেখো, ভূপৃষ্ঠের গ্র্যাভিটেশনের 1/4 অংশ পড়ে থাকবে একবারে উপরে। স্যার এটা কেন বের করলেন? কারণ স্যার আমরা জানি টি ইকুয়াল টু টাইম, টি ইকুয়াল টু 2π রুট ওভার সুতোর দৈর্ঘ্য বাই ওই স্থানে জি ড্যাশটা, ব্যাস এটাই তো।
বসিয়ে দাও এবার। 2 পাই স্যার সুতোর দৈর্ঘ্য কত বলেছিল, 4 মিটার বলেছে, বাই জি ড্যাশ কত স্যার, কোথায় গেল জি ড্যাশ ইকুয়াল টু জি/4, এটা হচ্ছে, আচ্ছা লিখেই দিই, জি/4টা উপরে চলে এলো ইকুয়াল টু √16 বাই পাই স্কোয়ার। কেন স্যার পাই স্কোয়ার, ভ্যালুটা বলে দিয়েছে দেখুন, এটা মানে ওই 9 পয়েন্ট সামথিং একটা থাকবে আর কি, 4/পাই, 4/পাই অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চল, এক মিনিট 4/পাই কেন, এখানে 2পাই রয়েছে, 2পাই রয়েছে এখানে, 8 সেকেন্ড হবে, মাঝে সাঝে হয়ে যায়, ভুল না দেখে, একটু দেখে শুনে করবি, নাহলে পরীক্ষা হলে তোদেরও ভুল হয়ে যাবে। আচ্ছা চলো এই কোশ্চেনটা দেখি কি বলেছে। প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান দুটি 2l দূরত্বে রাখা দুটি বিন্দু এ ও বি এতে অবস্থিত। প্লাস কিউটা রয়েছে এখানে এতে, আচ্ছা মাইনাস কিউটা রয়েছে এখানে বি এতে। এবার আমাকে বলেছে এ ও বি বিন্দুতে অবস্থিত এ ও বি এর মধ্যবিন্দু সি, ওকে এ ও বি এর মধ্যবিন্দু সি, একটি আধান প্লাস কিউ অর্ধবৃত্তাকার সিএসডি পথে এবং রৈখিক সিবিডি পথে, দুটো পথে নিয়ে যেতে হয়েছে একটা আধানকে। এখানে ক্যাপিটাল কিউ একটা রয়েছে, সেই কিউ আধানটাকে কি বলেছে আমাদেরকে, যে একবার সিএসডি পথে একবার এই পথে নিয়ে গেছে, তাহলে আমাদের কৃতকার্য দুটো আলাদা আলাদা হয়েছে, এদের মান কি হবে? তোমরা জানো যে বিভব কিন্তু পথের উপর নির্ভর করে না, ঠিক আছে? তো বিভব আমি এই পথ দিয়ে নিয়ে যাই, এই পথ দিয়ে নিয়ে যাই, বিভব কিন্তু একই হবে, বাট তাও আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো আচ্ছা এই পজিশানে বিভব মাইনাস এই পজিশানে বিভব বের করতে হবে আমাকে, যদি কৃতকার্য বের করতে হয়। আমি কি জানি কৃতকার্য কীভাবে বের করা, আমার কিউ ইন্টু ভি, ডাব্লিউ ইকুয়াল টু কত হয়, কিউ ইন্টু ভি হয়। আচ্ছা ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট, এটা যদি ভিএ হয় এটা যদি ভিবি হয়, তাহলে আমাদের ভিটা কত পড়ে থাকবে, তাদের পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, এটা পড়ে থাকবে আমাদের, এবং এর সাথে আমি যদি কিউ গুণ করে দিই তাহলে এটা আমার হয়ে যাবে কৃতকার্যটা। তাহলে আমাদেরকে দুটো পয়েন্টের আগে পোটেনশিয়াল বের করতে হবে। আচ্ছা সি পয়েন্টের পোটেনশিয়াল ভিসি কত হবে, দেখো প্লাস কিউ এর জন্য এখানে একটা পোটেনশিয়াল, আচ্ছা এটা এখন নেই, ঠিক আছে পোটেনশিয়াল জাস্ট বের করছি, এখন নেই। এই পয়েন্টের জন্য এখানে পোটেনশিয়াল কত স্যার, এই দূরত্বটা কত, এল দূরত্ব, কী করে বুঝলেন স্যার, এটা পুরোটা 2l দূরত্ব আছে, এটা এল দূরত্ব, মধ্যবিন্দু আমাকে বলেছে, তাহলে এই পয়েন্টটা এল দূরত্ব যদি থাকে, এই প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত হবে স্যার, 1/4πε0 ইন্টু কিউ বাই কোথায় গেল এল। স্যার এখানে দেখুন মাইনাস কিউ আবার এল দূরত্ব রয়েছে এখানে, তাহলে মাইনাস কিউ এর জন্য কত হবে, এখানে প্লাস লিখে রাখো, 1/4πε0 মাইনাস কিউ বাই এল। স্যার পোটেনশিয়ালের ক্ষেত্রে আপনি বলেছিলেন পজিটিভ নেগেটিভ পোটেনশিয়াল কীভাবে, আধানের মানটা জাস্ট বসিয়ে দিলেই বেরিয়ে যাবে পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল, তাহলে ভিসিটা শূন্য, এই পয়েন্টে পোটেনশিয়াল শূন্য। স্যার ডি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, ভিডি কত বেরোবে, এটা প্লাস কিউ এর জন্য এখানে একটা 1/4πε0 কিউ বাই কত, এটা 2l এটা এল, তাহলে 3l। স্যার মাইনাসটা আগেই বসিয়ে দিচ্ছে, এটা মাইনাস কিউ এর জন্য এখানে এল দূরত্ব, তাহলে 1/4πε0 কিউ বাই এল, ঠিক আছে? এবার তোমরা করো এটা, কিউ বাই 4πε0 ইন্টু এল, 1/3 মাইনাস 1 কত পড়ে থাকবে, -2/3 পড়ে থাকবে, ইকুয়াল টু -2/3 কিউ বাই 4πε0 ইন্টু এল, দেখে নাও, ঠিক আছে? কিউ 2/3, এবার এটাকে কাটাকাটি করতে পারো তোমরা, যেটা এখানে করেছো অবশ্যই, 2 দিয়ে কাটলো, দিয়ে কত পড়ে থাকবে এখানে 3 ইন্টু 2, আচ্ছা কোথায় লিখবো, এদিকে লিখছি, এখানে লিখছি, ইকুয়াল টু ভি ডিটা কত পড়ে রইলো আমাদের কাছে, কিউ বাই 3 দুগুণে 6 পাই ε0 ইন্টু এল। তাহলে দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স স্যার কত, ভিটা ভিডি মাইনাস ভিসি, স্যার ভিসিটা তো শূন্য, তাহলে এটাই পড়ে থাকবে আমাদের কাছে, কিউ বাই 6πε0 ইন্টু এল। স্যার কৃতকার্য কী করে বের করবো, কৃতকার্য স্যার কিউ দিয়ে গুণ করে দিন, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাহলে স্যার কিউ বাই 6πε0 ইন্টু এল। স্যার কৃতকার্য তো বেরিয়ে গেল। এটা আপনি কোন পথে করেছেন, এটা আমি এই পথে করেছি। স্যার সিএসডি পথে করলেও কী হবে, একই অ্যান্সার হবে, সেম অ্যান্সার, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স পথের উপর নির্ভর করে না, শুধু দুটো বিন্দুর উপর নির্ভর করে। এটা ক্লাস 12-এ একটা থিওরি ছিল, কিন্তু এখন যদিও তোমাদের থিওরিগুলো নেই, মানে এই সেমিস্টার সিস্টেমে এমসিকিউ রয়েছে থার্ড সেমিস্টারে, বাট তাও চলো এই কোশ্চেনে কি বলেছে দেখি একটু।
একটি নততল বরাবর একটি বস্তুকে উপরে ওঠাতে গেলে F1 বল প্রয়োগ করতে হয়, আবার ওই একই বস্তুকে নততল বরাবর পতন ঠেকাতে F2 বল প্রয়োগ করতে হয়। যদি নততলের সাথে বস্তু ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে নততলটি ভূমির সাথে স্থিরাগুণ করে থাকে F1 F2 এর অনুপাত। খুব সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন এটা। দেখো কোশ্চেনটা কি বলেছে ভালো করে বোঝো। আমাদের কাছে একটা নততল রয়েছে, আচ্ছা দুটো নততলকে আগে এঁকে নিই, দুটো আলাদা ডিফারেন্ট দুটো কেস রয়েছে, ঠিক আছে। চলো আমাদের ফার্স্ট কেসের ক্ষেত্রে কি বলেছে, ফার্স্ট কেসে বলেছে আমাদের এখানে একটা বস্তু রয়েছে, সেম বস্তুটা এখানে রয়েছে। আমাকে যেটা বলেছে সেটা প্রথম কেসে দেখো নততল বরাবর বস্তুকে উপরে ওঠাতে গেলে, আচ্ছা স্যার এটা করাটা ভুল হলো আমার, বেসিক্যালি এটা করাটা ভুল হলো, তার কারণ হচ্ছে এখানে রোলিং মোশন চলে আসবে, কত কিছু ভাবতে হয় একটাতে, এটা রোলিং মোশন চলে আসবে এখানে, জাস্ট একটা কিছুই না, এরকম একটা বাক্স যাকে জাস্ট শুধু ফ্রিকশনালভাবে ঠেলবে, ঠিক আছে। গোল করে দিলেও আবার মুশকিল, সেখানে আবার অনেক কিছু জিনিস কনসিডার করতে হয় সেখানে, জাস্ট এরকম একটা বস্তু রয়েছে। প্রথম কেসে দেখো বলেছে নততল বরাবর বস্তুটিকে উপরে ওঠাতে গেলে F1 বল প্রয়োগ করতে হয়। তাহলে আমি যদি F1 বল প্রয়োগ করি, এখানে যদি আমি F1 বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কী হবে, আমার উপর দিকে উঠবে, F1 বল প্রয়োগ করছি আমি, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা নিশ্চয়ই স্যার এদিকে বরাবর কাজ করবে, ঠিক বলছি কিনা। একে যদি ঠেলে উপর দিকে ওঠাই ফ্রিকশনাল ফোর্স তার উল্টো দিকে কাজ করে, এবং এই কোণটা আমাকে থিটা বলে দিয়েছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে স্যার এই জায়গাটাতে দু তিনটে জিনিস কাজ করছে। প্রথম কথা হচ্ছে এখানে একটা নিচে দিকে এমজি কাজ করছে, ঠিক আছে স্যার এমজি কাজ করলো, তাহলে এই দিক বরাবর স্যার একটা ফোর্স কাজ করবে এবং এই দিক বরাবর তার উপাংশ কাজ করবে। কিভাবে বুঝলাম স্যার, স্যার এটা থিটা হলে এটা থিটা হবে, এটা এমজি, এগুলো আলাদা করে বলার কিছু নেই, তাহলে এটা কি হবে স্যার এমজি কস থিটা হবে, স্যার এটা কি হবে, এটা হবে এমজি সাইন থিটা। দেখো এত কিছু রয়েছে, ইয়েস এত কিছু রয়েছে এর মধ্যে। তাহলে আমি দু তিনটে জিনিস দেখতে পেলাম, F1 হচ্ছে সামনের দিকে, তাহলে F1 ইকুয়াল টু এমজি সাইন থিটাও এদিকে, এফআরও এদিকে, এমজি সাইন থিটা প্লাস এফ অফ আর, যেখানে এফআরটা ফ্রিকশনাল ফোর্স অবশ্যই, এফ আর ইকুয়াল টু কত হয় মিউ এন, এন মানে কি, এন মানে হচ্ছে এই লম্ব ফোর্স, এন মানে কি, এন মানে তো লম্ব ফোর্স, মানে এই দিক বরাবর লম্বভাবে লম্বভাবে যেটা কাজ করছে সেটাকে আমরা লম্ব ফোর্স বলি, লম্ব উপাংশ, যেটাকে আমরা এন দিয়ে চিহ্নিত করি, মিউ এন। দেখো এই গেল পুরো নিউটনস ল এর মানে কি বলবো, পুরো ভিতরে যতটুকু মাল মশলা রয়েছিল সব এর মধ্যে ইউজ হয়ে গেছে, হয়েছে। আচ্ছা নেক্সট কেসে আমাকে কি বলেছে, দেখো নেক্সট কেসে আমাকে বলেছে ওই একই বস্তুকে নততল বরাবর পতন ঠেকাতে F2 বল প্রয়োগ করতে হয়, পতন ঠেকাতে মানে আমি এবার সব কিছু সরিয়ে দিয়েছি। নেক্সট কেসে আমাকে বলেছে কি করেছি, তার পতন ঠেকাচ্ছি আমি, মানে সে অবভিয়াসলি তার মানে নিচের দিকে পড়ছে, তাই না। তাহলে তার ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, স্যার ফ্রিকশনাল ফোর্সটা তাহলে এই দিকে কাজ করছে, এফআরটা স্যার ওই দিক বরাবর কাজ করছে, এবং এফ যেটা আমি নততল বরাবর তাকে ঠেকাচ্ছি সেটাও আমি এইভাবেই তাকে ফোর্স, ভাই পড়িস না তুই ওখানেই থাক, এরকমভাবে তাকে কাজ করছি আমি। এই এফের ভ্যালুটা কত, F2 বলেছে, F2 বলেছে। আর সেমভাবে এমজি সাইন থিটা যেরকম কাজ করছিল, আর আলাদা করে দেখাচ্ছি না, বাট অবভিয়াসলি এমজি সাইন থিটা এই দিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে F2 সেটা কত পড়ে থাকবে, F2টা স্যার পড়ে থাকবে এমজি সাইন থিটা মাইনাস এফ অফ আর, কারণ এফ অফ আর স্যার এইদিকে, এমজি সাইন থিটা এইদিকে পড়ে থাকছে, দেখো ঠিক আছে। এবার তুমি চাইলে এইসবগুলোকে ভেঙে নিতে পারো, স্যার এফ আর এর মান কত, মিউ এন, এন স্যার এমজি কস থিটার সাথে সমান, মিউ এমজি কস থিটা। স্যার এখানেও চাইলে আপনি বসিয়ে দিতে পারেন, বাট আমি এখন বসাচ্ছি না, আমি 1 নম্বর 2 নম্বর করে এটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। স্যার এর ক্যালকুলেশন কীভাবে করো, আমাকে অনুপাত চেয়েছে, তাহলে F1 বাই F2 করবো স্যার, করুন, দিয়ে কত পাবো স্যার, এমজি সাইন থিটা প্লাস এফ অফ আর বাই এমজি সাইন থিটা মাইনাস এফ অফ আর। স্যার এখানে একটা জিনিস করা যায়, কি করা যায় স্যার, স্যার F1 প্লাস F2 বাই F1 মাইনাস F2 করে দিন তো। কেন করলাম, কারণ আমি জানি যে অনুপাত যদি থাকে তাহলে তাদের প্লাস মাইনাসের অনুপাত সমান থাকবে, তাহলে এমজি সাইন থিটা প্লাস এফ আর, এমজি সাইন থিটা প্লাস এফ অফ আর প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ অফ আর, কী করে স্যার F2 এর মানটা ওটাই তো ছিল, একটু দেখুন মনে করে, এমজি সাইন থিটা প্লাস এফ অফ আর
মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ অফ আর। স্যার কাটাকাটি হয়ে যাবে না, উপরে এফ আরগুলো কাটবে, তাহলে 2mg 2গুলোও কেটে যাবে, সাইন থিটা বাই 2, এটা প্লাস হয়ে যাবে সরি, এফ অফ আর। তাহলে স্যার এমজি সাইন থিটা বাই মিউ এন এর ভ্যালুটা কত পেয়েছিলেন স্যার? মিউ এমজি কস থিটা, এটাই ছিল না স্যার? এমজি কেটে যাবে, কত পড়ে থাকবে? সাইন থিটা বাই কস থিটা বাই এ। তাহলে স্যার সাইন থিটা বাই কস থিটা আর নিচে কত? মিউ। স্যার কস থিটাটা এরকম করে লিখলেন কেন? একই তো ব্যাপার বাবা, সাইন থিটা তো নিচেই থাকবে না। কেন লিখলাম? তার কারণ এটাকে আমি ট্যান থিটা দেখাতে চাই, বাই মিউ। ঠিক আছে, f1 প্লাস f2 বাই f1 মাইনাস f2, এদের ভ্যালুটা এটা। স্যার ট্যান থিটা বাই মিউ এর কোনো একটা ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে এখানে, আমি দেখছিলাম। ট্যান থিটা ইকুয়াল টু 2 মিউ দিয়ে দিয়েছে, ট্যান থিটা ইকুয়াল টু 2 মিউ দিয়ে দিক তাহলে। তাহলে 2 মিউ বাই মিউ স্যার 2। তাহলে স্যার 2:1 না, একদমই না, কারণ এটা f1 প্লাস f2 বাই f1 মাইনাস f2 রয়েছে। এই জিনিসটাকে স্যার আমি আরেকটু আলাদা করছি। কিভাবে করছি স্যার? f1 প্লাস f2কে আবার আমি যোগ বিয়োগ করছি, তাহলে কত পড়ে থাকবে? f1 প্লাস f2। স্যার এত কিছু রয়েছে, তুমি চাইলে কোনাকুনি গুণও করে দিতে পারো, প্লাস f1 মাইনাস f2 বাই f1 প্লাস f2 মাইনাস f1 প্লাস f2 ইকুয়াল টু 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। দেখ f2 f2গুলো কেটে গেল, f1 f1গুলো কেটে গেল, 2f1 বাই 2f2 মানে f1 বাই f2 ইকুয়াল টু 3 এর 1। ঠিক আছে, 3:1 চলে আসবে এটা। চল পরেরটা দেখি। তো এইগুলোকে এইভাবেই, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দি নিচের বর্তনীটি লজিক গেটগুলির সমন্বয় কোন লজিক গেট? আচ্ছা এই কোশ্চেনটাও সেম, আমি চিনতে পারলাম কোশ্চেনটাকে। এই কোশ্চেনটাও আমি শুক্রবার দিন যেদিন লাইভ নিয়েছিলাম 2 ঘন্টা 23 মিনিটের কাছাকাছি জাস্ট এক্স্যাক্টলি সেম কোশ্চেনকে ডিসকাস করা হয়েছিল ওখানে, মানে হুবহু সেম, এমন না যে কিছু আলাদা বা রিলেটেড কোশ্চেন, এক্স্যাক্টলি এই কোশ্চেনটাকে ডিসকাস করা হয়েছিল জাস্ট WBGI 2 দিন আগের ম্যারাথনে। আমার রাত্রে যারা ক্লাসগুলো দেখেছিস তারা জানবি এটা রয়েছে। এর আগেও কিছু কোশ্চেন আমি ডিসকাস করিয়েছিলাম যখন আমি চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম। তো যাই হোক, এই কোশ্চেনটাতে চলো কি বলেছে দেখে নিই। ক্লাসগুলো যেগুলো করানো হয় এবং কোশ্চেনগুলোকে যথেষ্ট অ্যানালিসিস করেই করানো হয়, সেগুলো যে এবারের মধ্যে এরকমই প্রবাবিলিটি রয়েছে, হয়তো এই কোশ্চেন না হলো এই রিলেটেড কোশ্চেন আসবে। তো ম্যারাথন বা ক্লাসগুলো তোরা দেখতে থাকিস, সেগুলো কিন্তু তোদের উপকারী হবে, মানে ক্ষতি কিছু হবে না তোদের। আচ্ছা, এ কে যদি আমি করি কত আসবে এখানে আমার? এ বার। বি কে করলে আসবে বি বার। স্যার এগুলো তো নট গেট, এখানে চলে এলো স্যার এ বার প্লাস বি বার তার বার। এবার এটা ডি মর্গানের থিওরি লাগিয়ে দেবো আমি। ডি মর্গানের থিওরি কী ছিল? ডি মর্গানের থিওরি ছিল স্যার এ বার প্লাস বি বার তার বার। এটাকে যদি আমি ভাঙি তাহলে এ বার বার ইন্টু বি বারের বার। যোগফলের পরিপূরক তাদের গুণফলের পরিপূরকের গুণফলের সাথে সমান, ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে এটা অ্যান্ড গেটের মতো কাজ করবে। এটা কির মতো কাজ করবে? এটা তো অ্যান্ড গেটের মতো কাজ করবে না। চল এই কোশ্চেনটা দেখি। খুবই সুন্দর একটা সিআর সার্কিট দিয়ে দিয়েছে তোদেরকে। প্রবাহমাত্রার স্থিতাবস্থায়, প্রবাহমাত্রা যখন একবারে স্থির হয়ে গেছে, দ্যাট মিনস এরা দুজন মানে এই দুটো টার্মিনালে কোনো কারেন্ট যাচ্ছে না। ভালো করে বুঝবি, সাম্যাবস্থাতে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কিন্তু কারেন্ট প্রবাহ করে না। এই দুটো টার্মিনালের মধ্যে দিয়ে কোনো কারেন্টই তার মানে যাচ্ছে না, শুধুমাত্র সোজা সাপটা আমাদের কাছে একটা সার্কিট হয়ে রয়েছে এখন, যে সার্কিটটা দেখতে এরকম। ম্যাক্সিমাম বাচ্চা এটাই ভুল করে ফেলে, উপরে রোধগুলোকে নিয়ে নেয়। ওই রোধগুলোকে আমরা কনসিডার করবো না। কেন করবো না? কারণ ওগুলোর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেগুলোকে কনসিডার করে আমাদের কোনো লাভ নেই কিন্তু। তাহলে জাস্ট এরকম একটা চিত্র, যেখানে এখানে 1 কিলো ওহম রয়েছে, 2 কিলো ওহম রয়েছে, ভিতরেরটা শুধুমাত্র এই টার্মিনালের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে এবি এর ভিতর দিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 6 ভোল্ট রয়েছে। টোটাল আমাদের রেজিস্ট্যান্স কত কাজ করছে, মানে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স কত কাজ করছে? 3 কিলো ওহম মতো। তাহলে স্যার আমি কারেন্টটা বের করে নিতে পারবো কীভাবে? 6/R মানে 3 × 10⁻³ তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার বা 2 × 10⁻³ অ্যাম্পিয়ার মতো কাজ করছে এটা। স্যার তাহলে VAB এই দুদিকে আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? VAB মানে জাস্ট এর দুটো প্রান্তে আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চাই, তাহলে মোট কারেন্ট ইন্টু VR করে দেবো, IR করলেই তো পেয়ে যাব। তাহলে স্যার আর কত বেরোবে আমাদের?
আইটা বলে দিয়েছে 2 ইন্টু 10⁻³ ইন্টু আর কোথায় গেল, আর হচ্ছে 2 কিলো ওহম, 2 ইন্টু 10⁻³ কত বেরোবে আমাদের কাছে? 4 ভোল্ট বেরোচ্ছে। তাহলে স্যার 4 ভোল্ট যদি সমান্তরালে এখানে থাকে, তাহলে প্রত্যেকটা টার্মিনালের দুদিকেই, মানে এর জন্য 4 ভোল্ট, এইটার জন্য 4 ভোল্ট, এটার জন্য 4 ভোল্ট, প্রত্যেকটাতে স্যার 4 ভোল্ট করে আমাদের ড্রপ হচ্ছে। তাহলে আমাকে যদি এখানে বলে দেয় যে স্যার আমাদের এখানে 1 মাইক্রোফ্যারাডে কতটা তড়িতাধান, কিউ ইকুয়াল টু কত, সি ইন্টু ভি, ব্যাস। সি কত স্যার? 1 ইন্টু 10⁻⁶ ইন্টু স্যার ভি কত, দুদিকে পোটেনশিয়াল ডিফারেন্স সবার সমান 4, তাহলে কত বেরোবে? 4 ইন্টু 10⁻⁶ কুলম, মানে 4 মাইক্রো কুলম। এবং স্যার এখানে কত বেরোবে? Q2টা স্যার এটাও সেমভাবে C2V, V2 করে দিলে এক্ষুনি ভুলে যাবে, আলাদা ভি হবে না, একই ভি হবে, C2V। স্যার C2 কত? এটা দ্বিগুণ হয়েছে 2 ইন্টু কত, 4 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু হচ্ছে 8 মাইক্রো কুলম, তাহলে 4 আর 8 মাইক্রো কুলম হবে। বোঝা গেল? তো কিছু কিছু জিনিস, ছোট্ট ছোট্ট শব্দ, সেই শব্দগুলোকে একটুখানি মাথায় রেখে দিলে অঙ্কগুলো কিন্তু সোজা। দেখতে মনে হবে যেন সার্কিটগুলো অনেক বেশি রয়েছে, বড় রয়েছে, স্যার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে, কিন্তু এতটা মাথা খারাপ করার কিন্তু মতো জিনিস না, ঠিক আছে? আর এগুলো মাথায় রাখি, সেগুলো 1 নম্বরের মাত্র কোয়েশ্চেন। তো 1 নম্বরের কোয়েশ্চেনগুলোকে এমনও দেবে না তোদের যে এতটা টাইম খেয়ে নেয়, মানে অন্তত বোর্ডের, WBJEE বোর্ডের এতটুকু সিনসিয়ারিটি রয়েছে যে এগুলোকে অন্তত দেখে দেবে। যদিও তাদের রেজাল্ট বের করা নিয়ে কোনো সিনসিয়ারিটি নেই, ছেলেদের ভবিষ্যৎ নিয়ে মেবি কোনো সিনসিয়ারিটি নেই, কিন্তু এইগুলো দিকে অন্তত সিনসিয়ারিটি রয়েছে যতদূর আমি দেখেছি। নেক্সট কী হবে জানি না, নেক্সট অনেক কিছুই হতে পারে, বাট ঠিক আছে। আলাদা করে বলার কিছু নেই, যেখানে তোমরা বাস করছো, যে রাজ্যে বাস করছো, সবই জানো কি চলছে না চলছে এখানের মধ্যে, আলাদা করে বলার কিছু নেই। নিজেদের ফিউচারকে সিকিওর করতে হলে নিজেদেরকে অন্তত এতটা ক্যাপেবল হতে হবে যেন এই জিনিসগুলো অতটা নিজের মধ্যে এফেক্ট না ফেলে, ঠিক আছে? তুমি গ্রামে থাকো, তুমি শহরে থাকো, যেখানেই বাস করো, তুমি পড়াশোনা এমনভাবে করবে যেন মেবি WBJEE ওপর অন্তত অতটা ভরসা না করলেও যেন চলে যেত। যদি JEE মেন্স খুব ভালোভাবে ক্র্যাক করে দেওয়া যেত, তাহলে হয়তো ভালো IITগুলো থেকে করা যেত, পড়াশোনা করা যেত, এবং আরও ভালো ভালো কোম্পানিতে যোগ করা যেত। WBJEE অবশ্যই ভালো, কিন্তু অবস্থা তো এরকমই এখন বিপন্ন হয়ে রয়েছে, যেখানে রেজাল্টের কোনো ঠিক নেই এখন পর্যন্ত, মানে অ্যাট দ্য টাইম আমি ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে? মেবি কালকেই বেরিয়ে গেল, তোরা আমাকে বললি, সেটা নয়। আচ্ছা চল দেখি, 220 ভোল্ট এবং 50 সাইকেলের প্রত্যেক সেকেন্ডে সম্পন্ন ঘরোয়া এসি সরবরাহের ক্ষেত্রে একটি ঘরের ইলেকট্রিক আউটলেটে দুটি পিনের মধ্যে বিভব পার্থক্য কত হবে? দেখ, এটা সোজাই জিনিস, আমাকে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই বলে দিয়েছে। আমি বলেছিলাম যে যখন তোদেরকে বলে দেবে 220 ভোল্ট বাড়িতে আসছে, দ্যাট মিনস সেটা RMS মান বলবে, সেটা VRMSটা আমাদেরকে নিশ্চয়ই বলেছে যে VRMS কত, আমাকে VRMS এর ভ্যালুটা বলে দিয়েছে 220 ভোল্ট। তাহলে স্যার এখান থেকে V0 মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো কত, √2 VRMS। এই ছোটো ছোটো ডেটাগুলোকে মনে রাখতে হবে, যদি এন্ট্রান্সে ভালো রেজাল্ট করতে হয় এই ছোট্ট ছোট্ট ডেটা, এগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা এনটা কত বলেছে, কোথায় গেল? কম্পাঙ্ক বলেছে 50, যেটা আমাদের বাড়িতে অ্যাকচুয়াল আসে 50 হার্জ মতো। তাহলে আমাদের ওমেগা কম্পাঙ্ক কত হবে, 2πn, তাহলে 100 পাই, ব্যাস। এবার সূত্রে বসিয়ে দাও, কস বা সাইন যে কোনো একটা হবে, এখানে ম্যাক্সিমাম কস দিয়েছে, সাইন হয়েছে না, ওমেগা 100 পাই নেই, তাহলে এটা 100 পাই হবে, যাই হোক কস দিয়েই হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াবে, V0 কস ওমেগা টি, ঠিক আছে? এটা সাইন ওমেগা টিও হতে পারতো, একই জিনিস। V0 এর মান কত, 220 √2 ইন্টু কস 100 পাই টি। স্যার সাইনটা কেন নিলাম না, কারণ সাইনটা দেখো এখানে প্রথম কথা প্রথমটাই ম্যাচ করেনি ম্যাক্সিমাম ভ্যালুটা, তারপরে এটা ম্যাচ করেনি, তাহলে 220 কস 100 পাই টি কোথায় আছে, 220 √2 100 পাই টি, এই তো এ অপশন এটা কারেক্ট, ঠিক আছে? চল আচ্ছা চলো কোশ্চেনটা কি বলেছে দেখি। প্রস্তুতকারক একটি জেনার ডায়োডকে চিহ্নিত করেন, জেনার ভোল্টেজ VZ ইকুয়াল টু 5.6 ভোল্ট। তাহলে আমাদের জেনার ভোল্টেজটা কত বলে দিয়েছে, 5.6 ভোল্ট, মানে 5.6 ভোল্টেজে জেনার ক্রিয়া করবে। সর্বোচ্চ ক্ষমতা অপচয় পাওয়ার ডিসিপেশন পিজেডটা কত বলে দিয়েছে, 1.4 ওয়াট। এক এক করে লিখতে থাকো, পিজেড পাওয়ার ডিসিপেশনটা কত বলে দিয়েছে, 1.4 ওয়াট মতো। এবং তোমরা পরীক্ষা হলে কোয়েশ্চেন একবারই পড়ার চেষ্টা করবে, এখন থেকে প্র্যাকটিস করছো যখন, প্রত্যেকটা লাইন পড়ে অন্তত সেগুলোকে ক্যালকুলেট মাথার মধ্যেই প্রসেস করতে শুরু করে দেবে। এমন না যে একবার পড়ে নিলাম তারপর আবার পড়বো, এত টাইম নেই এক্সাম হলেতে বসে। এই জেনার ডায়োড দিয়ে তড়িৎ বর্তনীতে সংযুক্ত করা হয়েছে ইনপুট ভোল্টেজ ভি ইনপুট 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট যদি এখানে হয়, নিশ্চয়ই
5.6 এখানে পড়েছে, এখানে ড্রপ কত হবে 4.4। কেন স্যার 10 মাইনাস 5.6, তাহলে 4.4 ভোল্ট এখানে ড্রপ হবে নিশ্চয়ই, কারণ আর তো নেই কিছু এলিমেন্ট, আমি দেখতে পাচ্ছি না আর কিছু। সর্বনিম্ন রোধ RS বর্তনীতে কত লাগাতে হবে যাতে জেনারেটরটি না পড়ে যায়। ঠিক আছে, আমি প্রথম কারেন্টটা দেখছি যে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আইজেড কত, আইজেডটা কত, জেনারেট আইজেডটা আমি দেখতে পাচ্ছি, আইজেড যেটা হবে সেটা IS হবে, মানে একই হবে, এর মধ্যে দিয়ে যাবে। কোথায় গেল, আচ্ছা আইজেডটা কত বের করবো, আচ্ছা আইজেড ইন্টু ভিজেড জেনারেল ইকুয়াল টু পিজেড। কেন, পাওয়ার ডিসিপেশন P ইকুয়াল টু V ইন্টু I, তাহলে এখানে পাওয়ার কতটা ডিসিপেট করছে 1.4, এবং আইজেডটা কারেন্ট হলে ভিজেডটা আমার ভোল্টেজ, আইজেডটা আমি জানি না স্যার যে কারেন্ট কতটা যাচ্ছে, ইন্টু ভিজেড কত বলে দিয়েছে 5.6 ইকুয়াল টু কত 1/4, বা আইজেড কারেন্ট কত যাচ্ছে জেনারেল 5.6 ইন্টু 4 হলো, এবং সেটাই IS এর সাথে সমান, মানে IS যদি আমি ধরি এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো আর কোনো এলিমেন্ট নেই, আমি পাচ্ছি না কিছু, এটাই তো IS। তাহলে স্যার আমি যদি এই জিনিসটাকে আরেকটু ঠিক মতো করি, আমি কি দেখতে পাবো যে স্যার ISRS ইকুয়াল টু হচ্ছে VS, এই দুই দিকে ভোল্টেজ V ইকুয়াল টু IR, এই দুদিকে যতটা ভোল্টেজ ডাউন হচ্ছে মানে যতটা ড্রপ হচ্ছে ততটা IR এর সাথে সমান হবে। ISটা জানি আমি এটা, তাহলে RS কত জানাবে আমাদের VS, কোথায় গেল ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। VS বাই হচ্ছে আমার IS, আচ্ছা IS এর ভ্যালু কত রে, এটা উল্টে যাবে পুরোটা, 5.6 ইন্টু 4 ইন্টু VS এর ভ্যালু কত ছিল 4.4 হয়েছে, এটা গেলো RS এর ভ্যালুটা। স্যার এর ক্যালকুলেশনগুলো কীভাবে করবো, ক্যালকুলেশনগুলো এখান থেকে করে নিতে পারবি না, 5.6 ইন্টু 4 4 16 4 16 17 17.6 মতো পড়ে থাকবে একটা। আচ্ছা তাহলে 56 ইন্টু 1. দেখ এটা 1.8 লিখে দেওয়া যায়, 1.8 মতো, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 দিয়ে করে 14 12 2 10 টাকা 11 112 হচ্ছে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ভ্যালুটা জাস্ট 112 থেকে একটু কম হবে। এখানে বাকি ডেটাগুলোকে দেখ, একমাত্র 19.6 রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের। ঠিক আছে, ক্যালকুলেশন কখনোই বসে বসে এরকম হাতে ধরা করতে যাবি না, কারণ তোদের মানে অপশনগুলো এমন থাকবে যে তার মধ্যে দেখে বোঝা যাবে যে কোনটা হবে বা কোনটা হবে না। তুই যদি এটাকে 1.8 দিয়ে গুণ করতে যেতিস তোর কত টাইম নষ্ট হয়ে যেত, এটাকে 2 দিয়ে গুণ করে দে, 1.8 2 এর কাছাকাছি, 2 দিয়ে গুণ করলে 112 মতো আসছে। এবার 112 থেকে কত 1.8 একটুখানি কম, তাহলে 112 থেকে মানটা একটু কম হবে, যদি দেখতাম যে বেশি হচ্ছে তাহলে তার থেকে একটু মানটা বেশি হবে, মেবি 115 120 এরকম যেত, 2.2 যদি আসতো। তো এইভাবে জিনিসগুলোকে অ্যাজিউম করে চলা, ঠিক আছে, কারণ এক্স্যাক্টলি ভ্যালু তোরা নিজেরাও বের করতে পারবি না। আচ্ছা এখানে কি বলেছে দেখ, একটি ডায়োডকে সমান্তরালভাবে একটি রোধের সাথে চিত্রে প্রদর্শিত বর্তনীতে যুক্ত করা রয়েছে, সম্ভাব্য প্রবাহ মাত্রা বিভব লেখচিত্র কত হবে, ভি এর সাথে যুক্ত করেছে। আচ্ছা দেখো প্রথমে এখানে একটা ডায়োড দিয়েছে, তার সাথে একটা সমান্তরাল রোধ যুক্ত করেছে। একবারে প্রথম থেকে আমি ফার্স্ট অপশনটাই কারেক্ট হবে, এটা থিওরির কোশ্চেন, ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। তার কারণ দেখো ভি ইকুয়াল টু IR, মানে একবারে যদি এখান থেকে দেখি প্রথম দিকে কিছু কারেন্ট যাচ্ছিল না, কিন্তু যত ভোল্টেজ বাড়াচ্ছি একবারে জিরোতে কী হচ্ছে, এখানটা জিরো রয়েছে। এবার যখন আমি মানে তখন কি হচ্ছিল, শুধুমাত্র R এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, যখন ভোল্টেজটা ধীরে ধীরে বাড়াচ্ছি এর তো একটা কাট ইন ভোল্টেজ রয়েছে, না, যে ভোল্টেজের উপরে ডায়োডটা মানে কাজ করতে শুরু করে দেবে, তার আগে তো শুধুমাত্র R এর মধ্যে দিয়ে যাচ্ছিল কারেন্টটা। তো নর্মাল যেরকম ভি ইকুয়াল টু IR এই গ্রাফ অনুযায়ী চলবে, ভি ভ্যারিজাস I এতটা চলবে, কিন্তু তারপর যখন কাট ইন ভোল্টেজটা পার করে গেল তখন তো এটাকে অ্যাক্টিভ করে দেবে, ডায়োডটাকে অ্যাক্টিভ করে দেবে, তখন আমি দেখতে পাবো যে কারেন্টের মানটা কিছুটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আয়ের ভ্যালুটা কিছুটা চেঞ্জ হচ্ছে, বেড়ে যাচ্ছে কিছুটা। ঠিক আছে, কারণ কি ডায়োডের মধ্যেও কিছু ইলেকট্রন আছে সেগুলোকে যোগ দেবে, এবং আমরা জানি যে নর্মাল একটা যদি ডায়োডের ইকুয়েশন সেটা এরকম দেখতে হয়, নর্মাল ডায়োড যদি থাকে, এবং আর এর সাথে এতটা চলছিল, তারপর এখানে কাটিংটা পার করে সে যেরকম যাচ্ছে এতটা পর্যন্ত মেবি তার কাটিং ছিল, তারপর এখান থেকে মেঘতে শুরু করেছে বা উঠতে শুরু করেছে। ঠিক আছে, নিচে দিকে নামবে না কারণ এরকম কোনো গ্রাফ পাইনি, বা বাকি দুটো ঠিক না, এটা শুধুমাত্র একটা ডায়োডের গ্রাফ, এই ডায়োডের গ্রাফ না, তার সাথে একটা রোধ যোগ করে রয়েছে, সেটা আমাকে দেখতে হবে। এখান থেকে এখান পর্যন্ত ডায়োডে শূন্য ছিল, বাট কারেন্ট তো এখান থেকে এখান পর্যন্তও ছিল না, ভোল্টেজ যখন আমি দিচ্ছি তখন তো আর এর মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ডায়োডকে সারপাস করেছে। একটি রেখাছিদ্র অপবর্তন সজ্জা পাওয়া গেল লাল বর্ণের আলোর জন্য, যদি লালের বদলে নীল বর্ণের আলো ব্যবহার করা হয় তাহলে কি হবে, তাহলে অপশন বি, ঝালরগুলোর বেদ কমে যাবে, কারণ আমাদের ঝালর বেদ যেটা বিটা
সেটা ভ্যারি করে ল্যামডার সাথে, বিটাটা ভ্যারি করে ল্যামডার সাথে, মানে ল্যামডা যত বাড়বে ঝালর পোস্ত তত বাড়বে, এটা আমরা জানি। বিটা করলো ল্যামডা ডি বাই ডি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে বিটা ভ্যারি করবে ল্যামডার সাথে, যত ল্যামডা বাড়বে তত তার বিটাটা বাড়বে, ঝালর বাড়বে। এখানে কি হচ্ছে, লাল বর্ণের তো সব থেকে বেশি ল্যামডা, তাহলে ল্যামডা নীল বর্ণের জন্য কমছে, ল্যামডা কমলে কি হবে, বিটাটাও কমবে, তার মানে আরও বেদগুলো কমে যাবে এবং আরও কাছাকাছি হবে। ঠিক আছে, চলো এটা ফ্রিকোয়েন্সি দিয়েও কিন্তু বলতে পারতো আগের কোশ্চেনটা কিন্তু ফ্রিকোয়েন্সি দিয়েও তারা বলে দিতে পারতো যে এর ফ্রিকোয়েন্সি এরকম রয়েছে, ল্যামডা না মানে তরঙ্গ দৈর্ঘ্য না বলে তারা কম্পাঙ্ক দিয়ে বলতে পারতো। জিনিসগুলো একটু খেয়াল করে চলবে। আচ্ছা চলো, কোয়েশ্চেনে একটা ইউনল 3টি ভিন্ন ভিন্ন ঘনত্বের তরল দ্বারা পূর্ণ করেছে। তরলগুলির ঘনত্ব যথাক্রমে ρ1, ρ3, ρ1, ρ3, ρ2। তাহলে চিত্রানুসারে কোনটি ঠিক? দেখো এই তরলটা যদি এরকম হয়, এটা নামবে এদিকে কিছুটা উপরে উঠবে, তাহলে আমরা দেখতে পাবো যে নর্মাল আমাদের ρgH এটা কি হবে, এটা কনস্ট্যান্ট হবে সব জায়গাতে। তাহলে এটার ক্ষেত্রে আমি প্রথমটা যদি দেখি ρ1g কতটা হাইট আছে এইচ এ, প্লাস ρ3 এটার ঘনত্ব তো ρ3g h/2 ইকুয়াল টু, আচ্ছা এটার ক্ষেত্রে কত হবে, ρ2g অ্যান্ড এর হাইটও কত রয়েছে, এইচ রয়েছে। দেখো জিগুলো সবগুলোতে কিন্তু উড়ে যাবে, জিগুলো থাকবে না এখানে, তাই না, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট উড়ে যাচ্ছে। আমাদের কাছে কত পড়ে থাকছে তাহলে, ρ1h প্লাস ρ3h/2 ইকুয়াল টু ρ2h। স্যার এইচগুলোকেও তুলে দিতে পারতেন একবারে, হ্যাঁ তুলে দিলে ভালো হতো, আমি দেখছি ρ2 দিয়ে অ্যান্সার আসছে না, ρ3 দিয়ে রয়েছে। তাহলে ρ3 কি করছি, ρ3/2 ইকুয়াল টু ρ2 মাইনাস ρ1 বা ρ3 ইকুয়াল টু কত, 2 ρ2 মাইনাস ρ1, 2 ρ2 মাইনাস ρ1, ব্যাস এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চল ঝটাপট দেখি, বেড়ে যাচ্ছে এটা। কোয়েশ্চেনটা কি বলেছে একটুখানি দেখে নিই। একটি ভি গতিবেগে চলমান বাসের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, একটা চলমান বাসের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলেছে ল্যামডা। একটি স্থানে বাস থেকে কিছু যাত্রী নেমে গেল, তার মানে ভর তার চেঞ্জ হয়ে গেল। দেখো বাস থেকে যাত্রী নেমে গেছে, তার মানে তার ভর চেঞ্জ হয়ে গেছে। এরপর বাসটি চলতে শুরু করেছে, তার প্রাথমিক বেগের দ্বিগুণ বেগ করেছে এবং গতিশক্তি প্রাথমিক মানের দ্বিগুণ করেছে। বাসটির এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা প্রথমে ধরে নাও বেগ v1, ভর m1 এবং গতিশক্তি e1। দ্বিতীয় ক্ষেত্রে e2টা হয়ে গেছে, গতিশক্তি কত করেছে, দ্বিগুণ করেছে, 2e1 করেছে। ঠিক আছে ভাই, v2টা বেগটা কত করেছে, 2v1 করেছে। তাহলে m2টা কত হবে, m2টা জানি না, যে ভরটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা জানি না, কিছু জন তো নেমে গেছে যাত্রী। আচ্ছা সেটা জানার জন্য আমি কি করছি, যে e2 ইকুয়াল টু 2e1 ছিল তো, তাহলে স্যার প্রথমে হাফ m2 v2 এর স্কোয়ার ইকুয়াল টু 2 হাফ m1 v1 এর স্কোয়ার, ঠিক তো নাকি? e2টা কত, m2 v2 স্কোয়ার, এটা m1 v1 এর স্কোয়ার, হাফ হাফ উড়ে গেল। আচ্ছা m2 ইন্টু স্যার v2 মানে কত আবার 2v1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 m1 v1 এর স্কোয়ার। আচ্ছা m2 কত পড়ে থাকবে তাহলে, v1 স্কোয়ার উড়ে যাবে, 2 m1/4 না, তাহলে m1/2 পড়ে থাকবে। তার মানে ভরটাও দেখো প্রাথমিক ভরের অর্ধেক হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এবার কিছুই না, এবার আমাকে জাস্ট ফর্মুলা বসাতে হবে। ল্যামডা 2 ইকুয়াল টু কত, ল্যামডা 2 ইকুয়াল টু হচ্ছে h/√2m2e2। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে h/√2। আচ্ছা m2 এর ভ্যালু কত রে, m1/2 না, আচ্ছা e2 এর ভ্যালু কত রে, কোথায় গেল রে, e2 2e1 না, তাহলে স্যার কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, h/√2m1e1। স্যার কী হলো এটা, এটাই তো স্যার ল্যামডা 1টা না, ল্যামডা ইকুয়াল টু h/√2m, ওটাই এসছে। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2 পেয়ে যাবো। তার মানে ল্যামডার ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না, আগে যদি ল্যামডা থাকতো এখনও ল্যামডাই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, তাহলে অপশান এটা কারেক্ট। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন হয়ে যায় চেঞ্জ, বাট হয় না চেঞ্জ। চল, খুব সুন্দর কোশ্চেন এগুলো, এই কোশ্চেনগুলো তো প্রায় আসে, খুব সুন্দর কোশ্চেন। এক্স কি করেছে তারপর, সেখান থেকে বেরিয়েছে একটা আলফা কণা। আচ্ছা যদি একটা আলফা কণা বের হয় তাহলে কি হয় আমাদের, তার ভর সংখ্যা ধরে নেই, এখানে তার পরমাণু ক্রমাঙ্ক জেড, এটা এ রয়েছে, ভর সংখ্যা তার 4 একক কমে না, এবং তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। ওকে গট ইট। তারপর স্যার কি হয়, তারপর তার মধ্যে থেকে একটা বিটা কণা বেরিয়েছে। আচ্ছা বিটা কণা বেরোলে তার ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় কি,
তার ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না স্যার, শুধু পরমাণু ক্রমাঙ্কটা এক একক বেড়ে যায়, বেড়ে গেলে স্যার কত হবে, Z-1 হয়ে যাবে, Z-2 ছিল, একটা বাড়লে Z-1। এবং এটা কিভাবে পারে, এগুলো তো বাবা মডার্ন ফিজিক্সের ক্লাসটা দেখো, মডার্ন ফিজিক্সেরও এখানে আপলোড সবই রয়েছে তোদের, যদি ঠিকঠাক করে দেখি সবই রয়েছে। হলো, তারপর আবার একটা আলফা কণা বেরিয়েছে, আবার একটা আলফা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক কত 2 একক কমবে, এবং সরি মৌলগুলোকে আমি একই রেখে যাচ্ছি, মৌলগুলো তো চেঞ্জ হয়ে যাবে না, পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হচ্ছে, 2 এটা Z3 করে নাও, Z-3 কেন 2 একক কমেছে, এবং এটা 4 একক কমেছে, তাহলে -8 হবে। তারপরে দেখো একটা গামা কণা বেরিয়েছে, গামা বেরিয়ে আমার লাভ নেই, কারণ গামা শুধু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইএম ওয়েভ একটা, সে কিছু পরমাণু ক্রমাঙ্ক কিছু চেঞ্জ করে না। তাহলে X4 যেটা থাকবে সেই X4-এরও আমার সেমই থাকবে, সব কিছু সেম, এটা এবং এটা সেম থাকবে X3 এর মতো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে X4-এর ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক বলে দিয়েছে। তাহলে X4-এর ভর সংখ্যা কত বলেছে আমার, X4-এর ভর সংখ্যা আমাকে বলে দিয়েছে 172, এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত 69। তাহলে আমি স্যার এখানে পেয়েছিলাম X4টাকে কত পেয়েছিলাম, A-8 পেয়েছিলাম, এবং Z-3 পেয়েছিলাম, সেখান থেকে এটা দেখাচ্ছে আমাকে। তাহলে স্যার A-8 এটা নিশ্চয়ই 172 সাথে সমান না, আর Z-3 এটা নিশ্চয়ই 69-এর সাথে সমান। তাহলে এখান থেকে A = ভর সংখ্যা কত, প্রথমে কত ছিল 180 নিশ্চয়ই, আর জেডটা কত ছিল 72 নিশ্চয়ই, তাহলে অপশন এটা কারেক্ট হয়ে যাবে। প্রথমে আমাদের কত ছিল, তার মানে প্রথমে স্যার এটাই ছিল, তার মানে 72 আর 180 ছিল, তাই নয় কি? সেখান থেকে তো চেঞ্জ হতে এলো এত দূর, চেন রিয়াকশনের মতো। পুরো মডার্ন ফিজিক্সটা দেখবি, আমি আপলোড করে রেখেছি এই চ্যানেলে, সেটা দেখে নিতে পারিস একটু, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনটা কি বলেছে দেখে নে, বোর্ডটা দেখ, রেকর্ডিং ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। একটি তেজস্ক্রিয় পদার্থ অক্ষত পরমাণুর সংখ্যা n এবং টি সময়ের সাথে পরিবর্তনের একটা লেখচিত্র, যেটা নর্মালি একটা রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয়। নিচের কোন লেখটি অক্ষত পরমাণুর সংখ্যা n ও তেজস্ক্রিয়তার মধ্যে সম্পর্ককে নির্দেশ করবে? আচ্ছা, dn/dt = কি হয় রে? dn/dt dn/dt -λ × n হয় না? তাই হয় না? এখান থেকে dn/dt-টাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম অ্যাক্টিভিটি বা সক্রিয়তা। এটাকে কি বলা হতো? এটাকে বলা হতো সক্রিয়তা। dn/dt-কে বলা হতো সক্রিয়তা, যেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করতাম। অবভিয়াসলি এটা নেগেটিভ হবে, কেন? কারণ ধীরে ধীরে তার সক্রিয়তাও কমবে, যত বেশি থাকবে তত সক্রিয়তা বেশি থাকবে, যত কমবে তার সক্রিয়তা কম থাকবে। তাহলে এটাকে আমরা এ বা -এ দিয়ে চিহ্নিত করতাম, এ, যেখানে a = কত, -dn/dt। স্যার মাইনাস কেন? আবারও বলছি, মাইনাস হচ্ছে কারণ সক্রিয়তা ধীরে ধীরে কমবে, যত বেশি পরমাণু থাকবে তার সক্রিয়তা তত বেশি, সক্রিয়তা মানে তত তাড়াতাড়ি ভাঙছে তেজস্ক্রিয় মৌলগুলো। এবার অবভিয়াসলি মানটা কমতে থাকলে তার সক্রিয়তাও কমতে থাকবে, তো ওই জন্য -dn/dt হয়। তাহলে এ সক্রিয়তার সাথে n এর সম্পর্ক এরকম হবে। স্যার নেগেটিভ দুটো দুই দিকে আমি তুলে দিচ্ছি, আর ল্যামডা তো কনস্ট্যান্ট, তাহলে একটা সরলরৈখিক সম্পর্ক হবে। কীরকম হবে? কেন্দ্রবিন্দুকে আমি একটা সরলরেখা, এটাই তো দাঁড়াবে আমার। কোথায় গেল এটা দাঁড়াবে, ঠিক আছে? চলো পরেরটা দেখি, পরের কোশ্চেনে কি আছে। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় বোর কক্ষপথ থেকে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে এলে দুই কক্ষপথের শক্তির পার্থক্য ফোটন রূপে বিকিরিত হয়। প্রথমে তো এটা দেখি আমরা, প্রথমে তো এটা বুঝি যে দুটো শক্তি স্তর রয়েছে, সেই শক্তি স্তরের মধ্যে একটা শক্তি পার্থক্য রয়েছে। এটা n = 2 থেকে একটা ইলেকট্রন n = 1-এ পড়েছে। যদি একটা ইলেকট্রন এরকমভাবে পড়ে, তাহলে অবভিয়াসলি স্যার সে কিছুটা ফোটন মানে কিছুটা শক্তি বিকিরণ করবে। সেই শক্তিটা কত হবে দেখা যাক, সেই শক্তিটা কত হবে। সেই শক্তিটা E = -13.6 × 1/n ফাইনালের স্কোয়ার, n ইনিশিয়ালের স্কোয়ার -1/n ফাইনালের স্কোয়ার, কারণ বাইরে নেগেটিভ দিয়েছি তো, -13.6 × 1/ কত হবে n2, ইনিশিয়াল কত রয়েছে 2-এ তো রয়েছে, তাহলে 2-এর স্কোয়ার -1/1-এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -13.6 × 1/4 - 1 ইকুয়াল টু -13.6 × -3/4, তাহলে প্লাস হয়ে গেল এটা 3/4, এটা হবে 10.2 ইভি মতো।
তাহলে 10.2 ইলেকট্রন ভোল্টের একটা শক্তি নিয়ে বেরোচ্ছে। তারপরে স্টেপ কি বলেছে, এই যে ফোটনটা বেরিয়েছে এটা একটু বস্তুকে আঘাত করেছে, যে বস্তুটির কার্য অপেক্ষক দেখো এইটা পরে এখানে একটা মেটেলকে আঘাত করেছে, একটা বস্তুকে আঘাত করেছে গিয়ে এই ফোটনটা, যার কার্য অপেক্ষক কত 4.2 ইলেকট্রন ভোল্ট, এর ফাইটা কত 4.2 ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছে, দিয়ে বলেছে তাহলে তার স্টপিং পোটেনশিয়াল কত, এর স্টপিং পোটেনশিয়াল কত বলেছে ভিএসটা, স্টপিং পোটেনশিয়াল মান জানতে চেয়েছে। দেখো দুটো থিওরিকে একসাথে ঢুকিয়ে দিয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার এবং ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এখানে এই ধরনের এন্ট্রান্সে এই ধরনের কোশ্চেনই হয়, মানে এই ধরনের হওয়া উচিত, এই ধরনের কোশ্চেন খুব ভালো ভালো কিছু কোশ্চেন দিয়েছে। তাহলে এই যে শক্তিটা বেরিয়েছে মানে 10.2 শক্তিটা, সেই শক্তিটা কি করবে, সবার প্রথম তার কার্য অপেক্ষককে কাটাবে, মানে মেটালের শক্তিটাকে কাটাবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সে হাফ এম বি স্কয়ার নিয়ে যাবে, এবং হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু ইভিএস আমি জানি। তাহলে 10.2 ইভি ইকুয়াল টু ফাই নট কত 4.2 ইভি প্লাস ইভিএস বা ইভিএস ইকুয়াল টু কত বেরোবে, এটা 6 ইলেকট্রন ভোল্ট মতো। তাহলে ভিএসটা কত বেরোবে আমাদের 6 ভোল্ট মতো, ইলেকট্রন ইলেকট্রন আমার কেটে গেল ভ্যালুগুলো। তাহলে ভিএস এর মান কত, স্টপিং পোটেনশিয়াল আমাদের অপশন সি 6 ভোল্ট। দেখ কত সুন্দর কোশ্চেন না, আর এই ধরনের কোশ্চেনগুলোই আসে, এই ধরনের আসা উচিত। চলো পরেরটা দেখি, একটি এম ভরের বস্তুর উপর এফ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ পরিমাণ বল প্রযুক্ত হলো। যদি প্রাথমিক অবস্থায় বস্তুটি মূল বিন্দু স্থিরভাবে অবস্থিত থাকে তবে টি সময় পর বস্তুর স্থানাঙ্ক কত, এফ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। স্যার এই জায়গাটাতে একটুখানি আমি দেখি, শুধুমাত্র আমি এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করছি, বাকিগুলোর তো একই হবে, জাস্ট এক্স অ্যাক্সিস নিয়ে দেখছি। এফ এক্সের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে এ আই ক্যাপ ভ্যালুটা। এবার ভর ইন্টু তার অ্যাক্সিলারেশন, এখানে তো এ বলেছে, অ্যাক্সিলারেশন কী দেবো, ক্যাপিটাল এ দিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে অ্যাক্সিলারেশন, চলো আমি এদিকে চলে আসছি, এম ইন্টু ডিভিডিটি ইকুয়াল টু এ, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এটাই তো হয়, ভেক্টরকে আমি তুলে দিয়েছি, ভেক্টর নিয়ে আমি কাজ করছি না, আমি এক্স অ্যাক্সিস বলে দিয়েছি, বা ডিভি ডিটি ইকুয়াল টু এ বাই এম। এখান থেকে স্যার কি হচ্ছে, এখান থেকে ভি ইকুয়াল টু দেখো এটি বাই এম, দুদিকে তুমি ডিটি দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করলে এটাই পাবে। আবার স্যার ডিএক্স ডিটি পাচ্ছি আমি এটি বাই এম, বা ডিএক্স ইকুয়াল টু স্যার কত পড়ে থাকবে, ইন্টিগ্রেশন বসিয়ে দিন এ বাই এম টি ডিটি, তাহলে টি স্কোয়ার বাই টু, তাহলে এক্স ইকুয়াল টু কত এ টি স্কোয়ার বাই টু এম, এটা গেল এক্সের স্থানাঙ্ক। আচ্ছা ওয়াই স্থানাঙ্ক হলো কী হবে, একই হবে, এ টি স্কোয়ার বাই বি টি স্কোয়ার বাই টু এম হবে, আবার সি টি স্কোয়ার বাই টু এম হবে, এটাই পড়ে থাকবে। তাহলে এ টি স্কোয়ার বাই টু এম প্লাস বি টি স্কোয়ার বাই টু এম প্লাস সি টি স্কোয়ার বাই টু এম, এটাই পড়ে থাকবে। সব কটাতে একই আসবে, তুমি চাইলে করে দেখে নিতে পারো, সব কটাতে একই আসবে, করার কোনো দরকার নেই, একই জিনিস পুরো একই নিয়মে, শুধু এখানে এক্সের জায়গায় ওয়াই বসবে বা জেড বসবে, তিনটে স্থানাঙ্ক। তাহলে আমাদেরকে এক্স কমা ওয়াই কমা জেড বসিয়ে দিলেই তো হবে, এক্স কমা ওয়াই কমা জেড, এই স্থানাঙ্কটা একই আসবে তিনটে, তাই না? চল পরেরটা দেখি কি বলেছে। রুমা একদিন মেট্রো স্টেশনে পৌঁছে দেখলো যে চলন্ত সিঁড়িটি এসকেলেটর কাজ করছে না। সে স্থির থাকা এসকেলেটরে V1 গতিবেগে হেঁটে T1 সময়ে উপরে পৌঁছালো। ঠিক আছে, তা এসকেলেটরের উপরে সে কি করেছে বেচারা, এটা এসকেলেটর একটা, এখানে রুমা, আচ্ছা বাকিটা তাহলে ওকে লাফিয়ে উঠতে হবে এখানটা। ঠিক আছে, এই এসকেলেটরের উপরে প্রথমে কি বলেছে যে স্থির থাকা V1, ধরে নাও যে এই ডিস্টেন্সটা, মানে মোটামুটি ডিস্টেন্সটা যেটা রয়েছে সেই ডিস্টেন্সটা একটা ধরে নিচ্ছি কিছু, এই যে টোটাল ডিস্টেন্সটা সে গেছে, এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমি ডি, সে ডি ডিস্টেন্স গেছে প্রথমে, V1 বেগে গেছে আমাকে বলে দিয়েছে। প্রথমে সে মানে একা একই যখন হাঁটছিল, তো যা আঁকলাম একে তো মানে আরেকটা মই নিয়ে উঠতে হবে সিঁড়িতে, কিন্তু ঠিক আছে যাই হোক, সে প্রথমে V1 বেগে উঠছে, তাহলে V1 ইন্টু T1 ইকুয়াল টু ডি, প্রথম ক্ষেত্রে আমি পেলাম, বা এখান থেকে T1টা চাইলে বের করে নিতে পারো, ডি বাই V1। তার পরবর্তী কেসে কী হচ্ছে, অন্য একদিন V2 গতিবেগে চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে, তারপর পরের দিন এসকেলেটার চলতে শুরু করেছে, মানে এসকেলেটার তাকে V2 বেগে নিয়ে যাচ্ছে, তার একটা T2 টাইম লেগেছে যেতে, মানে সে চুপচাপ এবার উঠে দাঁড়িয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার T2 টাইমটা কত লেগেছে উপরে যেতে, ডি বাই V2।
হলো। এবার লাস্ট কেসে বলেছে সে রুমা চলন্ত সিঁড়িতে v1 বেগে হেঁটে একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে। এবার রুমা কি করেছে, দুদিন দুরকম দেখে নিল। এবার বললো যে সিঁড়িটা তো উঠছেই, তার সাথে সাথে আমিও হেঁটে হেঁটে উঠবো। অনেক সময় তোরা করিস না, এসকেলেটারটা তো উঠছেই, ওটার সাথে সাথে আমি নিজেও হেঁটে হেঁটে উঠছি, মানে তোর বেশি দাঁড়া, ওটা দেখাতে হবে লোককে। তো সেরকমভাবে সে উঠতে শুরু করেছে। এবার তার কতটা সময় লাগবে এই টোটাল মানে ডিস্টেন্সটা উঠতে, ধরে নিচ্ছি টি সময় লেগেছে। ধরে নিচ্ছি তুই এসকেলেটর উঠছে, তুই উঠছিস কত সময়, টি সময় উঠছিস, তাহলে তোর টোটাল বেগ কত রে, v1 + v2। স্যার কেন, v1 তো এক নিজে উঠতে শুরু করেছিস তুই v1-এ, আবার চলন্ত সিঁড়িটা তো v2-তে উঠছেই তোকে, তাহলে বেশি বেগে তোকে উপরে নিয়ে চলে যাবে, ইকুয়াল টু ডি, ডিস্টেন্স তো একই থাকবে। তাহলে এবার তুই মানগুলো বসিয়ে দে। ওহ ও সব কটাতে v1 বের করতো তো রে, v1 = d/t1, v2 = d/t2। তাহলে t ইন্টু v1-এর জায়গায় কত বসাবো, d/t1, এটাকে ওইদিকে পাঠিয়ে দে তো, বেশি ঝামেলা করছে এখানে বসে, প্লাস d/t2 = d/t, টিটাকে এখানে পাঠিয়ে দিলাম, টি সব কেটে যাবে। তাহলে 1/t = 1/t1 প্লাস 1/t2। দেখ এটা সমান্তরাল সমবায়ের ফর্মুলা, তাহলে t1 t2 / t1 + t2 হয়ে যাবে। টি এর ভ্যালুটা, কত পড়ে থাকবে, t1 t2 / t1 + t2। ঠিক আছে, এটা করে দিতে হবে নাকি, আবার করে দিতে হলো, আর পারবো না ওটা করতে। আচ্ছা এই কোশ্চেনটা দেখ, এটা একটা ফর্মুলা রে। একটা বলকে এই উচ্চতা থেকে স্থির সমতল মেঝের উপর ফেলেছে, মেঝে এবং বলের মধ্যে সংঘাত গুণাঙ্ক ই। তাহলে আমাকে বলটি না থামা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করো। দেখ একটা বলকে ফেলেছিস, সে একবার খেয়েছে, দুবার তিনবার এরকম খেতে 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 সে যাচ্ছে, এবং তার সংঘাত গুণাঙ্ক কত ই বলে দিয়েছে। তাহলে আমাদের মোট কত দূর যাবে তার একটা ফর্মুলা রয়েছে, ডিটা, একটা ফর্মুলা রয়েছে ডি এরটা, মনে করে দেখ কত হচ্ছে এটা। ফর্মুলাটা সবসময় মনে রাখবি 1 + e² / 1 - e² × h, জাস্ট ফর্মুলাটা দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। এর পুরো থিওরি রয়েছে, 2-3 পাতার এর থিওরি রয়েছে বসে বসে। আমি যদি পুরো থিওরিটা বের করতে যাই তাহলে মানে আমার হয়ে গেল পরীক্ষা, WBGI পরীক্ষা এখানে হয়ে গেল আমার পেপার 2 এর। লিম্যান শ্রেণীর রেখাগুলির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য p, এদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য p, তাহলে 1/λ মিনিমাম, লিম্যান বামার, তাহলে সবার প্রথম = r ইন্টু কত হবে 1/1, এন ফাইনাল কত 1 - 1/∞। কেন, ল্যামডা মিনিমাম হতে গেলে আমাকে ইনফিনিটি থেকে আসতে হবে, তবেই তো ল্যামডাটা মিনিমাম হবে, তাই না? কারণ শক্তিটা সব থেকে বেশি, মানে ফ্রিকোয়েন্সি একবারে যদি ধর অসীম থেকে এসে পড়ছে, তার মানে তার শক্তি সব থেকে বেশি হবে, শক্তি সব থেকে বেশি মানে কি, ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, h নিউ, এবং তার জন্য ল্যামডাটাও সব থেকে কম হবে তার, ইনফিনিটি থেকে এসে পড়লে। তাহলে ল্যামডা মিনিমাম = কত বেরোবে r, আর ল্যামডা মিনিমামের মানটা কত বলেছে রে, p বলেছে, তাহলে p = r প্রথম কেসে। স্যার দ্বিতীয় কেসে কি হবে? দ্বিতীয় কেসে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে 1/λ ম্যাক্সিমাম = স্যার কত পড়ে থাকবে, r, পড়ছে তো একই, কিন্তু এসে পড়বে কত 2 থেকে, তার মানে 4 হয়ে যাবে, 2 এর স্কোয়ার, লিখেও দিতে হবে নাকি, এটা লিখেই দিই। তাহলে 1/λ ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কত পড়ে থাকবে, r, 1 - 1/4, তাহলে 3/4 পড়ে থাকবে। তাহলে 1/λ ম্যাক্সিমামের যে ভ্যালুটা হবে সেটা কত হবে, 4 × 3/4, ল্যামডা ম্যাক্সিমাম যেটা পড়ে থাকবে সেটা কত পড়ে থাকবে রে বাবা, 4/3r। আবার আরটাকে কত পেয়েছিলাম আমরা, ল্যামডা মিনিমাম = 1/r হবে, এটা উল্টে দিয়েছিলাম তো 1/r, তাহলে 1/r এর জায়গায় p বসিয়ে দিতে পারি, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম = 4p/3, তাহলে 4/3p আছে, থাকবে প্রথমেরটা। চল, তো এই ধরনেরই কিছু অঙ্ক, সব ছোটোখাটো অঙ্ক। আচ্ছা এই কোশ্চেনটাতে দেখ, আমাকে বলেছে একটি পরিমাণ এক্সকে সূচিত করা হয় ε0 L ∆v ∆t দিয়ে, যেখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, L হচ্ছে দৈর্ঘ্য, v বিভব পার্থক্য, ∆t সময়ের ব্যবধান হলে এক্স মাত্রা এক্স হলো। আচ্ছা এক্সের মাত্রা আমাকে বের করতে বলেছে। দেখ এখানে মানে সময় সাপেক্ষও কিছু প্রসেস রয়েছে,
আর সময় বর্জিতও কিছু প্রসেস রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে তুই কোন প্রসেসে কমফোর্টেবল। তোকে নর্মালি এটা দিয়েছে, তুই চাইলে এপসিলন নটের মাত্রা বের করবি, এল এর মাত্রাটা লিখবি, তারপর ডিভি ডিটি এইগুলোর মাত্রা লিখেও করতে পারিস। অথবা আরেকটা রয়েছে তোর প্রসেস, যেটা আমি এখানে দেখে এই জিনিসটা আমি অলরেডি করেছি বলে জানি, অবশ্য তোদেরকে প্র্যাকটিসও করতে হবে, নাহলে তো ওইভাবেই করতে হবে। এখানে আর একটা জিনিস করা যায়, ডিভিটা আমাকে বলেছে বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য ইকুয়াল টু আমরা ই ডট ডিআর পড়েছিলাম না, মাইনাস ই ডট ডিআর, সে যাই হোক আমার রাশিগুলো নিয়ে দরকার, দুদিকে আর দিয়ে গুণ করে দিলে ডিভি ইন্টু ডিআর ইকুয়াল টু কত পড়ে থাকবে, ই ইন্টু ডিআর এর স্কোয়ার, বা আমি যদি নর্মালি দেখতে চাই তাহলে ডিভি ইন্টু এল দৈর্ঘ্য, মানে আমি মাত্রা নিয়ে কাজ করছি, ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু এল এর স্কোয়ার। এল এর স্কোয়ার মানে আবার দেখ তুই ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, তাহলে ই ইন্টু ক্ষেত্রফলটাকে ডিএস লিখতে পারি না, এই ডিভি ইন্টু এল এর জায়গায় ই ইন্টু ডিএস লিখতে পারি। আচ্ছা ই ডিএস মানে আবার দেখ ডিফাই ই মানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, গাউসের সূত্র না, ডিফাই ইকুয়াল টু ই ডট ডিএস। এরকমই আমি চাইলে করে নিতে পারিস তোরা, একটু যদি প্র্যাকটিস থাকে তাহলে জিনিসগুলো চলে আসবে। তাহলে এলটা লিখছি না, এলের জায়গায় এল ইন্টু ডিভিটা কত লিখছি আমি, ডিফাই ই ইন্টু ডিটি হলো। স্যার এটা এবার কি লাভটা কি এটার, দেখো মনে করে এই জিনিসটাই হচ্ছে আইডিটা, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এসি কারেন্টে পড়েছিলাম না আমরা, এসি কারেন্ট না ইএমওয়েভে পড়েছিলাম না, এটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট একটা ধারকের দুটো পাতের মধ্যে দিয়ে অ্যাজিউম করে নেওয়া হয় যে এক ধরনের কারেন্ট যাচ্ছে, যাকে সরণ প্রবাহ বলতাম, সেই সরণ প্রবাহের মান দিয়েছিলাম আইডি, এটাও একটা প্রবাহ, তাহলে এটা তড়িৎ প্রবাহ হবে, তাই না? এই গেল ফার্স্ট সেকশনের কোয়েশ্চেনগুলো যেগুলো ছিল। দেখ যদি কিছু তোদের ডাউট থাকে বা ডাউট হচ্ছে মনে হয়, তাহলে তোরা কিন্তু কমেন্টে জানাবি আমাকে যে স্যার এই জায়গাটাতে ডাউট হচ্ছে বা কিছু। অলরেডি এর সলিউশন ছিল, আমি করে পাঠিয়ে দিয়েছিলাম সেদিন, বাট ভিডিওটা আপলোড করা দরকার ছিল, কারণ আমাদের দেখে নেওয়া দরকার না যে তার লেভেল কতটা, মানে কোশ্চেনের লেভেল কতটা আসছে এখন করে রিসেন্ট ইয়ার্সে। এবার সেকেন্ড সেকশনের কোশ্চেনগুলোতে যাই। সেকেন্ড সেকশনের কোশ্চেনগুলো তোদের 2 নম্বরের থাকে এবং সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে হাফ করে, এবং 5টা কোশ্চেন থাকে এখানে ক্যাটাগরি 2-এতে, 31 থেকে 35 পর্যন্ত, আবার 36 থেকে 40 পর্যন্ত আলাদা থাকে। চলো কোশ্চেনগুলো দেখে নিই ঝটাপট। আচ্ছা কোশ্চেনটাতে কি বলেছে, একটি প্রসারিত তার বরাবর একটি স্থির তরঙ্গের সমীকরণ সাইন পাই এক্স বাই 3 কস 40 পাই টি। দেখো এই ধরনের ইকুয়েশনগুলোর একটা আমাদের অ্যাম্পলিটিউড থাকে, নর্মালি তরঙ্গ যখন পড়ানো হয়েছিল তখন তোমরা দেখবে যে এই জিনিসটা দেখো এখানে কোনো টি এর সাথে ভ্যারি করে না, সাইন পাই এক্স বাই 3 এই গোটাটা কিন্তু অ্যাম্পলিটিউড একটা, কিন্তু তার সাথে এই যে কসের ভ্যালুটা রয়েছে, কস কত 40 পাই টি, এইটা কিন্তু আমার তরঙ্গটা, যেটা কোসাইন তরঙ্গ আমি দেখতে পাচ্ছি যে কোসাইন তরঙ্গ এসে নিয়ে যাচ্ছে, এবং এই তরঙ্গগুলো অবভিয়াসলি একটা কোসাইনের মতো এরকম যাবে, অ্যাম্পলিটিউড সেম হলো না, না সে যাই হোক এরকম মতো জিনিসগুলো কভার করছে। এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে তারের, যেখানে এগুলো বলে দিয়েছে তারের উপর অবস্থিত দুটি পাশাপাশি নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব মানে নিষ্পন্দ বিন্দু মানে এই দুটো, এগুলোকে বলা হয় নোড। এই নোডগুলোর মধ্যে দূরত্ব কত, এই নোড দূরত্ব মানে কত, এই এতটা দূরত্ব, এটা তো λ/2 দূরত্ব না, গোটা এখান থেকে এখান পর্যন্ত আমাদের ল্যামডা হচ্ছে পুরো গোটা তরঙ্গ, তাহলে এটা তো তার অর্ধেক তরঙ্গ, বা এখান থেকে এখান পর্যন্ত গোটাটা তরঙ্গ একটা, এটা তার অর্ধেক, তাই না? তাহলে λ/2 হবে। আমাকে যদি ল্যামডা বার করতে হয় তাহলে আমাকে কি জানি আমরা, কে λ/2 যে ডিস্টেন্সটা রয়েছে সেটা আমাকে বের করতে হবে দুটো অ্যাডজেসেন্ট নোডের মধ্যে যে দূরত্বটা। আচ্ছা এখানে আমি কে ইকুয়াল টু কত জানি, যে কে ইকুয়াল টু 2π/λ হয়। স্যার কেটা কীভাবে বার করবো, দেখো এখানে কে এক্স না, সাইন কে এক্স, এই মানে জেনারেল ফর্মুলাগুলো যদি না মনে থাকে তাহলে কিন্তু মুশকিল তোমাদের। কে এর ভ্যালুটা এখানে π/3, তাহলে ল্যামডার ভ্যালুটা কত হবে, ল্যামডার ভ্যালু হচ্ছে 2π/k। স্যার কে 2π/k এর জায়গায় আমি কত লিখবো, কে এর জায়গায় π/3 লিখবো, পাই উপরে 3 চলে গেল, তাহলে স্যার 6 পড়ে থাকবে আমাদের, ল্যামডা ভ্যালুটা 6, এবং দুটো অ্যাডজেন্সেন্ট নোডের মধ্যে দূরত্ব λ/2, তার মানে 6/2 মানে 3 সেন্টিমিটার মতো থাকবে। বি এরটা কারেক্ট। এ আবার কি হলো, হ্যাং করে গেছিলো বোধহয়। চলো তারপরটা দেখি। চিত্রে প্রদর্শিত বিকারে রাখা পারদ জলের মধ্যে এক টুকরো গ্রানাইট ভাসছে, ভিডিওটা ঠিক আছে তো? হ্যাঁ।
যদি গ্রানাইট জল এবং পারদের ঘনত্ব যথাক্রমে ρ1 এবং ρ2 হয়, তাহলে জলে ডুবে থাকা গ্রানাইটের আয়তন ও পারদে ডুবে থাকা গ্রানাইটের আয়তনের অনুপাত কত হবে। চলো দেখো, সবার প্রথমে আমি যদি দেখি যে এর টোটাল যে গ্র্যাভিটেশনের যে এটা পাচ্ছে, মানে ভারটা যেটা, সেটা হচ্ছে mg। আমি ধরে নিচ্ছি গ্রানাইটের ভর হচ্ছে mg ইকুয়াল টু এইটুকু অংশে, মানে ওয়াটারের মধ্যে থাকা তার ভর বাই হচ্ছে মার্কিউরের মধ্যে থাকা তার ভর না ভার, ওয়াটারের মধ্যে থাকা ভার বাই হচ্ছে প্লাস হচ্ছে মার্কিউরের মধ্যে থাকা ভার। এটা যদি আমি পুরোটা ক্যালকুলেট করতে চাই তাহলে দেখতে পাবো যে আমি লিখেই দিচ্ছি ওয়েট অফ দ্য গ্রানাইট, ওয়েট অফ দি গ্রানাইট, বানান কি রে, GRANITE ইকুয়াল টু ওয়েট of the granite in water plus weight of the granite in mercury। হয়েছে? তাহলে আমি mgটা হচ্ছে তার ওয়েট অফ দ্য গ্রানাইট টোটালটা, তাহলে ওয়াটারে কতটা হবে, ওয়াটারে ভর ধরে নিচ্ছি m1, মানে m1 অংশ রয়েছে উপরে ওয়াটারে, g প্লাস হচ্ছে m2 অংশ রয়েছে মার্কিউরিতে ইন্টু g, জিগুলো সব উঠে গেল। তাহলে আমাদের পড়ে থাকবে m। স্যার m আবার কীভাবে বার করতে হয়? স্যার রো ইন্টু ভি করে বের করতে হয় না? রো ইন্টু ভি করেও তো পাওয়া যায়। ভরটা যেটা সেটা ঘনত্ব ইন্টু আয়তন ইকুয়াল টু, স্যার মার্কিউরির এখানে ঘনত্ব কত হচ্ছে ρ1 এবং ভলিউম v1 ধরে নিচ্ছি, এটা হচ্ছে ρ2 ইন্টু v2 ধরে নিচ্ছি। স্যার ভি টোটাল যে ভলিউমটা, মানে এই গ্রানাইটের টোটাল ভলিউমটা, এইটুকু v1 এর উপর যতটুকু রয়েছে ততটুকু প্লাস এই অর্ধেকটা, এটা তো v1 রয়েছে এখানে, এটা তো v2 রয়েছে মার্কিউরিতে যতটা আয়তন, এটা হচ্ছে v1 আয়তন, এটা নিচেরটা v2 আয়তন। তাহলে স্যার ভি এর জায়গায় টোটাল ভিটা কত হবে? ভিটা হচ্ছে রো v1 প্লাস v2 হতে পারে ইকুয়াল টু ρ1 v1 প্লাস ρ2 v2। চলো এবার ভাঙো, রো v1 প্লাস রো v2 ইকুয়াল টু ρ1 v1 প্লাস ρ2 v2। হয়েছে? আমাকে জানতে কি চেয়েছে রে? গ্রানাইটের আয়তন, পারদে ডুবে থাকা গ্রানাইটের আয়তনের অনুপাত, মানে v1:v2 জানতে চেয়েছে, জলে ডুবে থাকা গ্রানাইটের আয়তন। আচ্ছা, v1টাকে এইদিকে নিয়ে চলাই, তাহলে রো মাইনাস ρ1 পড়ে থাকছে ইন্টু v1 ইকুয়াল টু ρ2 মাইনাস রো ইন্টু v2। নিচে নিয়ে চলে এসো, v1 বাই v2 কত পড়ে থাকছে? ρ2 মাইনাস রো বাই রো মাইনাস ρ1 আছে নিশ্চয়ই, ρ2 মাইনাস রো বাই রো মাইনাস ρ1, অপশন এটা কারেক্ট। ঠিক আছে, চল দেখ, এক নম্বরের কোশ্চেনে যে ধরনের তোর টাইম লাগছে বা যে যতটুকু ক্যালকুলেশন রয়েছে, 2 নম্বরে একই ক্যালকুলেশন, শুধু কি একটু মাথাটা খাটাতে হচ্ছে এটাই। এই আগের অঙ্কটাতে কী ছিল বল? কিছুই ছিল না, শুধু আমাদেরকে একটুখানি কনসেপচুয়ালি ভাবতে হতো জিনিসটা কি, যেগুলো ফর্মুলা দিয়ে হয়ে যাবে না, মানে ডাইরেক্ট ফর্মুলা জানবো কোশ্চেন হয়ে যাবে, যেটা 1 নম্বরের কোশ্চেনে হচ্ছিল ম্যাক্সিমাম, সেটা না, কিছু কিছু জায়গাতে মাথা তোকে খাটাতে হয়। এমন না যে তুই জানতিস না জিনিসটা, যারা 11 পড়ে এসছে, যারা ক্লাস 10 পড়ে এসছে তারা কিন্তু জানে, কিন্তু তাও একটুখানি মাথাটাকে খাটিয়ে তবে অ্যান্সারটা আসতো। পরের কোশ্চেনটাতে কি বলেছে? একটি তামার পাত্রে উত্তপ্ত করলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হয় c, একটি রূপার পাত্রে তা হয় s। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি a হয়, তাহলে রূপোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখো, আমি জানি কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপেনশন, কোএফিসিয়েন্ট CIENT, coefficient of apparent expansion equal to coefficient of real expansion minus volume expansion। এইটাকে মনে রাখতে হবে। কি জানতে হবে আমাদেরকে? যে অ্যাপারেন্ট যে এক্সপেনশনটা হবে, যেটা আমাকে বলে দিয়েছে যে আপাত প্রসারণ কত c, যখন তামার পাত্রে রেখেছে, তাহলে তামার পাত্রে যখন c রাখছে, তার অ্যাপারেন্ট এক্সপেনশন ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন। তরলের রিয়েল এক্সপেনশন আমি ধরে নিচ্ছি যে রিয়েলি, মানে কোনো তামার পাত্র বা এইসব যদি না থাকতো তাহলে গামা এল হতো তার রিয়েল এক্সপেনশন, মাইনাস ওই তামার পাত্রের ভলিউম এক্সপেনশন কত হবে? তামার দৈর্ঘ্য প্রসারণ বলেছে a, তাহলে ভলিউম কত হবে? 3a। কেন? কারণ তামার যদি ভলিউম বের করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে 3টে ডাইমেনশনকে নিয়ে কাজ করলে 3টে এক্সপেনশন কত হচ্ছে? 3a হচ্ছে। সেমভাবে আমি যদি রূপোর ক্ষেত্রে দেখি, রূপোর আপাত প্রসারণ কত বলে দিয়েছে? s ইকুয়াল টু গামা এল, মানে রিয়েল এক্সপেনশন মাইনাস হচ্ছে
কত দাঁড়াবে, যে তামার রূপোর দৈর্ঘ্য প্রসারণ যদি এ ড্যাশ হয়, রূপোর দৈর্ঘ্য প্রসারণ এ ড্যাশ, তাহলে 3a ড্যাশ হয়ে যাবে। ব্যাস এটাই তো আমাকে করতে হবে, আর কিছুই না। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কি করবে, 1 - 2 করে দাও, তাহলে c মাইনাস এস ইকুয়াল টু গামা এল মাইনাস 3a মাইনাস গামা এল প্লাস 3a ড্যাশ কেটে গেল, তাহলে 3a ড্যাশ ইকুয়াল টু c মাইনাস এস প্লাস 3a হলো, বা a ড্যাশ কত পড়ে থাকবে, c মাইনাস এস প্লাস 3a বাই 3, c মাইনাস এস প্লাস 3a, c মাইনাস এস প্লাস 3a কোথাও আছে, প্লাস 3a বাই 3, ঠিক আছে, অপশন বিটা কারেক্ট। চল তারপরেরটা, একটি বস্তুর তাপমাত্রা থিটা যা পারিপার্শ্বিকের তাপমাত্রা থিটা নট অপেক্ষা সামান্য বেশি, উক্ত বস্তুটির তাপমাত্রার সঙ্গে তাপ ক্ষয়ের হারের লেখচিত্র। তাপ ক্ষয়ের হার, আচ্ছা এই জিনিসটা হচ্ছে নিউটনস কুলিং ফর্মুলা, নিউটনস কুলিং ল। যদি তোদের সূত্রটা মনে থাকে বা গ্রাফটা মনে থাকে তাহলে করতে পারবি, নাহলে কিন্তু জিনিসটা চাপ হয়ে যাবে। মানে পারিপার্শ্বিকের সাথে সময়ের যে এটার যে ডিফারেন্স, মানে টাইমের সাথে যে টেম্পারেচারের যে পরিবর্তনটা হয়, সেটা আমাদের কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে থিটা মাইনাস পারিপার্শ্বিকের থিটা নট, এটার সাথে সমান হয়। এই সূত্রটা যদি না মনে থাকে তাহলে কিন্তু একটু মানে প্রবলেমেই পড়বি আর কি। তো এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই, নর্মালি আমাদের কি বেরিয়ে যাবে, কোন গ্রাফটা হবে বল তোরা? অপশন বিটা কারেক্ট হবে না? অপশন বিটা কারেক্ট হবে, কারণ একবারে তোর শুরুতেও একটা থিটা নট ছিল, তারপর থেকে সেইভাবে লিনিয়ারলি বাড়তে শুরু করেছে, এবং এটাই হচ্ছে আরটা, মানে তাপ ক্ষয়ের হারটা, পারিপার্শ্বিকের তাপ ক্ষয়ের হারটা, এটা আর, ঠিক আছে। তো এরকম হচ্ছে রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা রয়েছে, যখন আমরা ক্যালেন্ডারে সূত্র বসাতাম তখন একটা ফর্মুলা ছিল আলফা 1 প্লাস কেটি বলে, 1 প্লাস আলফা টি বলে, R0। আচ্ছা চ, এটা কি বলেছে দেখি, একটি বাতি প্রতি সেকেন্ডে 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 10⁻20টি ফোটন নির্গত করে, বাতিটির ওয়াটেজ হবে। ওয়াটেজ মানে কতটা সে শক্তি ব্যয় করছে টোটাল, সেটা আমাদেরকে জানতে চাইছে, মানে 5 সেকেন্ড। তাহলে কত করব আমরা, টোটাল আমাদের ওয়ার্ক ডান HC বাই, মানে টোটাল শক্তি HC বাই ল্যামডা 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা। ল্যামডা ভ্যালুটা কত বলেছে রে, 660 ন্যানোমিটার নাকি, 660 ইন্টু 10⁻�9। আশা করি এটাকে এই করতে তোদের অসুবিধা হবে না কিছু। 10⁸ করে 66 দিয়ে 10 দিয়ে কেটে দিবি, 10 এখানে উঠে যাবে, 836 হয়ে যাবে। এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 10⁻20টি ফোটন তো নির্গত হচ্ছে, তাহলে টোটাল ওয়াটেজ আমাকে বের করতে হলে কত হবে, N ইন্টু ডাব্লু হয়ে যাবে। তো NHC বাই ল্যামডা, এই NH নিয়েও করে দিতে পারতিস, একই জিনিস হতো, 10⁻20 শুধু এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ব্যাস। এটা কত থাকবে, এটা 30 ওয়াট মতো বেরোবে নাকি, এটা ক্যালকুলেট করলে সবকটা ক্যালকুলেট করলে 30 ওয়াট হবে, 10 দিয়ে তো কেটে যাচ্ছে, বাকি তো 3ই পড়ে থাকবে, তাহলে 30 ওয়াট হবে। দেখ কাটাকুটি করে একমাত্র 3ই পড়ে থাকছে, তাহলে 3 দিয়ে অপশন হতো, এখানে যদি 300 থাকতো তাহলে ক্যালকুলেট করতাম, বাকি দরকারই নেই আমার, এটা তো কেটে যাচ্ছে মানে সব কিছু দিয়ে, তাহলে এবার শুধু 3ই পড়ে থাকছে, বাকি শূন্যের হিসাব করে নিই যে পরীক্ষক। চল তারপরেরটা কি বলেছে, এবার আমরা আসছি মাল্টিপল কারেক্ট অ্যান্সারে, মানে যে কোনো অনেক কিছু কারেক্ট হতে পারে, ঠিক আছে। আমাকে কি বলেছে, যে যদি দৈর্ঘ্যর তাপমাত্রাকে G⁴ এইগুলো আমি শিখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, ডাইমেনশন অ্যানালিসিসের কোয়েশ্চেন এগুলো। দৈর্ঘ্যের মাত্রাকে G⁴ C⁴ এবং H⁴ দিয়ে প্রকাশ করেছে। G হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, C হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এবং H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই তো আমার জিনিস। তাহলে আমাকে এলটাকে কী দিয়ে চিহ্নিত করতে হবে, দৈর্ঘ্যটাকে আমাকে G⁴ কোথায় গেল, C⁴ এবং H⁴ দিয়ে আমাকে চিহ্নিত করতে হবে। ব্যাস, এবার কিছুই না, তুমি সবকটাকে মাত্রা বের করতে হবে। আগে আমি বের করছি H এর মাত্রা, F = কত, Gmm/r² ছিল না, এখান থেকে আমি G এর মাত্রাটা পাবো, F এর মাত্রা মানে mLt⁻² ইন্টু r² মানে L² এর মাত্রা, বাই দেখো m ইন্টু m মানে হচ্ছে m² এর মাত্রা, তাহলে m⁻⁻1 L³ t⁻², ঠিক আছে। এটা গেল G এর মাত্রা। একটু যদি কোনো মিস্টেক হয়ে যায় কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে, তাই ক্যালকুলেশন খুব সাবধানে। আচ্ছা C এর মাত্রা কত, এটা G এর মাত্রা হয়ে গেল, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে C এর মাত্রা,
কোথায় গেল রে, কোথায় গেল রে? হ্যাঁ, সি এর মাত্রা কত? সি এর মাত্রা তো আমরা জানি বেগ L_-1 হলো। এবার এইচ এর মাত্রা কী করে বার করবে? ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। নিউ মানে তো 1/t, সরি এইচ নিউই করে দে, এটা 1/t হয়ে যাবে। তাহলে এইচ এর মাত্রা কত বেরিয়ে যাবে? আমার ই এর মাত্রা বাই টি এর মাত্রা, মানে 1/t এর মাত্রা। ই এর মাত্রা কত? ই মানে মনে আছে শক্তি এফ ডট ডিআর হয়, এফ এম L_-2 ডট ডিআর মানে এল, মানে এল স্কোয়ার বাই এখানে কত 1/t, তাহলে একটা টি উপরে উঠে যাবে, তাহলে এম L²T⁻⁻1 হয়ে গেল। এটা হচ্ছে তোদের পুরো জিনিস। এবার আমাকে যেটা করতে হবে, আমি ক্যালকুলেশনটা করবো না, ক্যালকুলেশনটা তোরা করবি বাড়ি থেকে। এল এর মাত্রা তার মানে এম কিছু নেই, m⁻0 L⁻1 T⁻0 রয়েছে ইকুয়াল টু G⁻x। জি এর ভ্যালু কত রে? জি এর ভ্যালু হচ্ছে m⁻1 L⁻3 T⁻2 হলো, ঠিক আছে স্যার। C⁻y আছে, সি কোথায় গেল? সি L⁻1 টু দি পাওয়ার কত রয়েছে স্যার? ওয়াই রয়েছে। আচ্ছা জেড কত রয়েছে? এইচ মানে এম L²T⁻1 টু দি পাওয়ার জেড হলো। এবার এই পুরো জিনিসটাকে ভাঙতে হবে, এখানটা হ্যাঁ একটু চাপের আছে এটা, চল। আচ্ছা এটা -1 আছে, এবার এই জিনিসটাকে আবার ভাঙতে হবে গো। দেখ একটুখানি করেই দিচ্ছি, চল। m⁻0 L⁻1 এগুলো নিজেরা একটু করবি। m⁻0 L⁻1 T⁻0 ইকুয়াল টু পুরো, এবার ব্র্যাকেটের মধ্যে আমাকে ভাঙতে হবে কতকে? m⁻1 L³ T² মানে হচ্ছে m⁻x L³ m⁻x -x L⁻3x আর T⁻ কত ছিল? -1 নাকি? T⁻2x T⁻2x হলো ডট। আচ্ছা তারপরেরটা কত রয়েছে? L⁻y T⁻−y L⁻y T⁻−y -1ই ছিল তো নাকি? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তারপর m⁻z L⁻2z m⁻z L⁻2z এবং T⁻−z আই গেস, প্ল্যাঙ্কে তো -1ই হয়, হ্যাঁ -z, ঠিক আছে হলো। এই গেল তোদের জিনিস। এবার স্যার এই জিনিসটাকে আরেকটু আপনাকে মডিফাই করতে হবে, কিচ্ছু করার নেই, এর অল্টারনেট কিছু নেই, বা আমার জানা নেই এর অল্টারনেট কিচ্ছু নেই, এইভাবেই করতে হয়। এম একটা দুটো m⁻−x প্লাস জেড গেল, L⁻3x প্লাস ওয়াই প্লাস 2z ডট T⁻−2x -y - z মিটলো? এটা কতর সাথে আমাকে তুলনা করতে হবে? m⁻0 L⁻1 T⁻0 সাথে। সেখানে আমি দেখতে পাচ্ছি এম এর মাত্রাগুলোকে আমি যদি দেখতে চাই তাহলে দেখব তাদের পাওয়ারগুলো -x প্লাস জেড ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে স্যার, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস কি হচ্ছে স্যার? এল এর মাত্রা মানে 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে স্যার? 1 হয়ে যাচ্ছে স্যার। তারপরে আমি যদি দেখতে চাই যে কত হচ্ছে স্যার, সেটা আমি দেখব যে 2x -y - z কত হয়ে যাচ্ছে স্যার? 0 হয়ে যাচ্ছে স্যার। এবার এই তিনটাকে ক্যালকুলেট করতে হবে, আমি আর পাচ্ছি না। x = z যদি হয় তাহলে কত হয়ে যাবে? এটা x = z এর জায়গায় x বসিয়ে দে, তাহলে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। আবার x = z যদি বসিয়ে দিই এখানে কত আসবে? -3x ইকুয়াল টু ওয়াই হয়েছে। আবার এক্স ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেব, তাহলে 5x - 3x ইকুয়াল টু 1 বা 2x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু কত? হাফ। x যদি হাফ হয় জেডও হবে হাফ, এবং y কত হয়ে যাবে? -3/2 হলো। হাফ হাফ -3/2, x হাফ হবে, y -3/2 হবে, z হাফ হবে কত? তাহলে অপশন এটা কারেক্ট হবে, y 3/2 হচ্ছে মাইনাস, জেড হাফ হচ্ছে। আবার এটাও ঠিক হবে, x হাফ হচ্ছে, জেড হাফ হচ্ছে। আর কিছু হবে? x হাফ হচ্ছে না, আর কিছু হবে না, এই দুটো কারেক্ট হচ্ছে। y 3/2 আর আছে না? নেই। ঠিক আছে, এই হচ্ছে জিনিস, এইভাবে জিনিসগুলোকে করতে হয়।
Let the binding energy per nucleon of nucleus is denoted by EBN and radius কোথায় গেল রে, নিউক্লিয় বন্ধন শক্তি ইবিএন এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর দ্বারা সূচিত করা হয়, তাহলে এ এবং বি দুটি নিউক্লিয়াসের যাদের ভর সংখ্যা যথাক্রমে 64 এবং 125 নিম্নলিখিত আচ্ছা দেখ, আর যে রেডিয়াসটা সেটা কার সাথে মানে নিউক্লিয়াসের রেডিয়াস অবভিয়াসলি এটা ভ্যারি করে তার ভর সংখ্যা টু দি পাওয়ার 1/3 সাথে, তার মানে ভর যত বাড়বে তার রেডিয়াস তত বাড়বে অবভিয়াসলি। তাহলে 64 যার যতটা রেডিয়াস 125-এর রেডিয়াস তো বেশি, তাহলে আর বি অবভিয়াসলি তার রেডিয়াস বেশি আর ওয়ানের থেকে বা আর এর থেকে, এটা তো একটা পেয়েছি আমি। আচ্ছা বাইন্ডিং এনার্জি যদি দেখি আমি, বাইন্ডিং এনার্জি যত বাড়ে মানটা, বাইন্ডিং এনার্জির গ্রাফটা মনে আছে, শুরুতে একবারে কম থাকে বাইন্ডিং এনার্জি, তারপর এরকম বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম যায়, তারপর এরকম চলতে থাকে, এতটাও নিচে নামে না, বাট ঠিক আছে থাক বাবা, তোরা আবার বলবি যে স্যার ভুলভাল লিখে দিয়ে চলে গেছেন, এরকম করে মানে কিছুটা এরকম স্যাচুরেট করে। এখানে থাকে ফেরিক, এই জায়গাতে মানে সব থেকে বেশি তার স্টেবিলিটি থাকে, লোহার সব থেকে বেশি স্টেবিলিটি থাকে, 56 থাকে তার মাস নাম্বার। তাহলে সব থেকে বেশি স্টেবল যে তার আশেপাশেরগুলো এগুলো তো স্টেবল হয় না, তাহলে 64টা হচ্ছে সব থেকে স্টেবল হবে, তার মানে তার বন্ধন শক্তি সব থেকে বেশি হবে। এবং 125 যে এরকম একটা জায়গাতে রয়েছে তার বন্ধন শক্তি অবভিয়াসলি এর থেকে কম হবে। তাহলে আমি যদি বন্ধন শক্তির রেসপেক্টে দেখি, তাহলে ই এর বন্ধন শক্তি কিন্তু ইবি এর থেকে বেশি, কারণ এ সব থেকে বেশি স্টেবল, তার আশেপাশেরগুলোকে তো সে মানে আশেপাশেরগুলো তো স্টেবলই থাকবে, তার মানে 125 তো অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে এক তো হচ্ছে আর বি গ্রেটার দেন আর এ, কোনটা আছে এটা অপশন এ, আর একটা হচ্ছে কি ই এ গ্রেটার দেন ইবি, হ্যাঁ এটা কারেক্ট, এই দুটো হবে। ঠিক আছে, এটা সোজা ছিল। কোথায় গেল রে, তারপরে হচ্ছে যে M1 এবং M2 ভরসম্পন্ন দুইটি গোলক যথাক্রমে S1 এবং S2 সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রাথমিকভাবে S1 গোলকটি স্থির এবং S2 গোলকটি x অক্ষ বরাবর বেগে গতিশীল। এটা M2, এটা M1 ধরে নাও, এটা M2 বল, সে ভি বেগে যাচ্ছে, যে একে মেরেছে ধাক্কা। ঠিক আছে, এবার ধাক্কা মারার পর কি বলেছে, সংঘর্ষের পর S2 গোলকটি প্রাথমিক গতিবেগে লম্ব বরাবর ভি বেগে V/2 বেগে যায়। ঠিক আছে, দেখো ধাক্কা মেরেছে, তারপর সে কি করেছে, ধাক্কা মারার পর এই যে প্রথম ছিল M2 সেটার লম্বভাবে চলে গেছে, মানে সে V/2 বেগে এরকম লম্ব দিকে চলে গেছে। এবং প্রথম যে M1 ছিল এটা তো M2 ছিল না, M2টা চলে গেছে, যেটা কোশ্চেনে বলেছে M1 ছিল, তার বেগ কিছুটা এরকম বা কোনো একটা দিকে হয়েছে, যার আমি নর্মালি একটা Vx এর দিক আর একটা Vy এর দিক করতে পারি, দুটো আলাদা আলাদা আমি দিক চিহ্নিত করতে পারি। দেখো এই হচ্ছে পুরো জিনিস, এবং তারপরের বেগ আমি ধরে নিতে পারি এটা Vx, এটা Vy। প্রথম ক্ষেত্রে আমি দেখছি যে সে তো M2 তো ভি বেগ নিয়ে যাচ্ছিল x অক্ষ বরাবরই, তাহলে শুধু যদি আমি x অ্যাক্সিসকে দেখি তাহলে আমি কি দেখব, স্যার M2 V ইকুয়াল টু M2 V2 লিখে দে তো, M1 Vx এটা একটা রয়েছে, তাহলে Vx কত পড়ে থাকবে আমাদের কাছে, M2 বাই M1 ইন্টু ভি, V2টা V। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে y অ্যাক্সিসকে যদি আমি কনসিডার করি তাহলে আমি দেখব যে M1 Vy ইকুয়াল টু কত, M2 V/2। স্যার কেন, V/2 বেগে তো সে তো যাচ্ছে না, অবভিয়াসলি এটাকে উল্টো দিকে দেখানো হয়েছে, মেবি নিচের দিকেও আসতে পারতো। তোরা বলবি স্যার এটা একটা উপর দিক নিচের দিক, তাহলে তো নেগেটিভ হবে। দেখ আমাকে বলেনি, আমাকে বলেছে পারপেন্ডিকুলার, উপর দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, আমি ভুলটা দেখিয়ে ফেললাম, যাই হোক উপরের দিকেও তোরা দেখাতে পারিস। তো আমি যদি এখান থেকে Vyটা জানতে চাই কত হবে, M2 বাই 2M1 ইন্টু ভি, তাহলে মোট এর বেগটা কত পাবো আমি, M1 এর বেগটা কত পাবো আমাকে জানতে চেয়েছো তো, M1 এর বেগটা, তাহলে সংঘর্ষের পরে S1 গোলকটি যাবে, মানে S1 গোলকটি কত বেগ নিয়ে যাবে আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কত বেগ হবে রে, √Vx² প্লাস Vy²। আমাদের বাইরে কি বেরিয়ে থাকবে, M2 বাই M1 ইন্টু ভি বেরিয়ে থাকবে, M2 বাই M1 ইন্টু ভি আমার বেরিয়ে থাকবে। চলো এখানটা বাদ দিয়ে আমি পরের পাতাতে করছি, V ইকুয়াল টু √Vx² প্লাস Vy² ইকুয়াল টু আমার কত কাছে কত পড়ে থাকতো, বার করে নিয়ে আগে জিনিসগুলোকে, M2 বাই M1 ইন্টু ভি, এগুলো তো দুটোতেই ছিল, এগুলো বের করে নিয়েছি, আর কত পড়ে থাকছে আমাদের কাছে, M2 বাই M1 ইন্টু ভি বেরিয়ে গেল, তাহলে এটা হবে 1, ওটা হবে 1/4, 1 প্লাস 1/4,
তাহলে 5/4 হবে √5/2 m2/m1 ইন্টু ভি। তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কোথায় গেল এই তো এরটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এক্স অক্ষের সাপেক্ষে কোণ জানতে চেয়েছে। এক্স অক্ষের সাপেক্ষে যদি কোণ থিটা হয়, এক্স অক্ষের সাপেক্ষে কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, vy/vx। আমি করে দিতে পারি, এটাও তো আমাকে জানতে চেয়েছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু vy/vx। আচ্ছা, vy এর ভ্যালু কত? vy এর ভ্যালু হচ্ছে তোমার m2/m1 v/2, m2/m1 উপরে v বাই নিচে একটা 2 চলে আসবে, এটা হবে m2v/m1 ইকুয়াল টু কত, হাফ হয়ে যাচ্ছে। তাহলে ট্যান ইনভার্স হাফ পড়ে থাকবে আমার থিটাটা। আচ্ছা, এখানে যে কথাটা আমার বলার সেটা হচ্ছে আমি জানি না যে কোন দিকে, যে সোজা সে এটা কেন সমান হলো, তার কারণ হচ্ছে আমি ধরেছি এটাও পারপেন্ডিকুলার এবং এই দ্বিতীয়টা যেটা রয়েছে সেটাও এরকমভাবে গেছে, এটা vx এটা vy এরকম গেছে, মানে একই দিকে ধরেছে আমি দুটোগুলো করে, এটা m2টা m1এরটা। যদি এটা অপোজিট হতো, যেটা আগের পাতাতে আঁকা রয়েছে, তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যেত থিটাটা, কারণ দিকটা উল্টো। ট্যান ইনভার্স এটা -1/2 হয়ে যেত, কিন্তু ডিরেকশনটাকেও আমাকে কাউন্টে নিতে হবে না। তাহলে +1/2 হতে পারে, আবার -1/2 হতে পারে, সিএরটা কারেক্ট। ঠিক আছে, এতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু তুমি একটা ঠিক করে যদি একটা ভুল করে দাও তাহলে পুরো 0 চলে আসবে। মেবি এখানে নাম্বার একটা পাওয়া যেত, ভালো নাম্বার পাওয়া যেত, বাট সেটা কিন্তু চলে গেল, সেই অপশনটাই হাত থেকে বেরিয়ে গেল। চল এটা দেখি এবার। কোয়েশ্চেনটাতে আমাকে বলেছে, দেখো, একটি মাধ্যমের তরঙ্গের ব্যাঘাতকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করেছে, যেটা y ইকুয়াল টু, সমীকরণটা কি লিখেছে আমার, সমীকরণটা লিখেছে y ইকুয়াল টু 0.02 cos πx, এটাকে আগে লিখছি কারণ এটা অ্যাম্পলিটিউডের মধ্যে পড়বে, ইন্টু cos 50 πt প্লাস π/2 হয়েছে। এবার আমাকে বলেছে যে যেখানে xy মিটার এককে টি সেকেন্ডে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি, তরঙ্গের মধ্যে নোড দেখা যায় অ্যান্টি নোড। আচ্ছা, এটা কিন্তু বলেছিলাম নোড অ্যান্টি নোড কাকে বলে। নোড মানে হচ্ছে যেখানে অ্যাম্পলিটিউডগুলো শূন্য, সেগুলোকে বলা হয় নোড। অ্যান্টি নোড মানে যেখানে অ্যাম্পলিটিউডগুলো ম্যাক্সিমাম। তাহলে নোড আমি যদি বার করতে চাই যে স্যার নোড কোনখানে রয়েছে, তাহলে এই পুরো অ্যাম্পলিটিউড যেটাকে আমরা এ ধরি, সে অ্যাম্পলিটিউডটা কত হবে, শূন্য হবে। তাহলে cos 0.02টা 0 হয়ে যাচ্ছে বলে আর লিখছি না, πx ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে, 0 পড়ে থাকবে। এবং cos পাই কখন 0 হয়, এটা হচ্ছে 2n + 1 ইন্টু π/2 মান হয় যখন থিটার সমান, দেওয়াটা ভুল হলো, ঠিক আছে, যখন থিটা ইকুয়াল টু এটা হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি তাহলে πx এর ভ্যালুটা, মানে এই থিটার ভ্যালুটা আমাকে কি করতে হবে, 2n + 1 ইন্টু π/2 এর সাথে নিশ্চয়ই সমান হতে হবে আমাকে, ঠিক আছে। এবং আমি দেখতে পাচ্ছি যদি আমি নোট বের করি তাহলে আমার পাইগুলো উড়ে গেল আমার, ঠিক আছে। তাহলে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো কি আসবে, এক্স এর ভ্যালুগুলো আসবে আমার তোমার কত আসছে, এটা π/2। তো এখানে কোথাও আর কিছু ডেটা ছিল কি, πx 10 πx, তাই তো বলছি, একটা ডেটা ছিল মনে হচ্ছে, এখানে আমি লিখতে ভুল করেছি, একটা 10 রয়েছে এখানে, 10 πx। তাহলে আমাদের কাছে কত আসছে, এটা 2n + 1/20। তাহলে মেবি এর ভ্যালু হতে পারে, যদি 0 হয় তাহলে 1/20 হতে পারে ভ্যালু যখন নোট পাবো। যদি 1 বসাই তাহলে 3/20 হতে পারে ভ্যালু, যদি 2 বসাই 5/20 হতে পারে ভ্যালু, তার মানে 0.05 ভ্যালু হতে পারে, 0.05 ভ্যালু হতে পারে, 0.15 ভ্যালু হতে পারে, বা 1/5 মানে 0.2 ভ্যালু হতে পারে। এই ভ্যালুগুলো এবং ডট ডট দিয়ে যতগুলো তুমি পাবে ততগুলো ভ্যালু। দেখো 0.15 এ নোট আছে কি, হ্যাঁ আছে একটা, তাহলে এটা ঠিক হবে অ্যান্সার। 0.15 এ নোট দেখেছি একটা, যদি আরও থাকতো 0.2 থাকতো বা আরও থাকতো তাহলে আমি নোট পেতাম। এবার আমাকে অ্যান্টি নোট বলেছে, অ্যান্টি নোট মানে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। কসের ম্যাক্সিমাম ভ্যালু কখন হয় রে, কসের ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়, যখন 1 বা যখন n π ভ্যালু হয় তখন হয়তো নাকি। তাহলে cos 10 πx এর ভ্যালু যখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভ্যালু মানে যখন 1 ভ্যালু হবে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল,
হ্যাঁ 0 যখন 1 ভ্যালু হবে, এটা ছিল অ্যান্টি নোড, এটা অ্যান্টি নোড বের করছি যখন ভ্যালু হবে 1, সেক্ষেত্রে 10 পাই এক্সের ভ্যালুটা কার সাথে সমান হবে, n পাইয়ের সাথে সমান হবে, পাই পাই কেটে দিই, এক্স ইকুয়াল টু কত, n/10 নাকি? তাহলে এক তো হচ্ছে 0-তে, দ্বিতীয় হচ্ছে 1-এর 10-এ, তৃতীয় হচ্ছে 2-এর 10-এ, 3-এর 10-এ, 4-এর 10-এ, এরকম করে চলবে। 0, 0.1, 0.2, 0.3 এইভাবে আমার চলবে। আছে কিছু, এই তো 0.3 অ্যান্টিনোড রয়েছে, তাহলে এটাও কারেক্ট হবে। আচ্ছা তরঙ্গের বেগটা বলেছে যখন দেখে নিই, তরঙ্গের বেগটা কত? তরঙ্গের বেগ 2π/λ হয় তো, তাহলে v/k হবে, বেগ ইকুয়াল টু ω/k, বেগ ইকুয়াল টু কত পড়ে থাকবে, এইটা দিয়ে নয় তোর v ইকুয়াল টু ω/k কর। আচ্ছা ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু কত 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 50 পাই, দেখ ω/t + π/2 5, 50 পাই বাই k এর ভ্যালু কত রে, এগুলো নিশ্চয় আর একবার বলে দিতে হবে না, k এর ভ্যালু kx মানে 10 পাই, এগুলো জেনারেল ফর্মুলা, 4 বেরোচ্ছে, এই 5 বেরোচ্ছে, আসছে 5 না 4 দিয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটা হবে না, তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে 0.2, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কি 4 নম্বর 2π/k, 2π k এর ভ্যালু 10 পাই, 1/5 0.2, এই আছে, তাহলে এটা 3টে অপশন কারেক্ট হবে। ঠিক আছে, তো সব কটা একবার ঝালাই দিয়ে দেখে নিতে তো অসুবিধা কিছু নেই, এমন না যে বিরাট কিছু হাতি ঘোড়া কিছু কোয়েশ্চেন, সেরকমও না। ঠিক আছে চল পরেরটা দেখি। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, এটা 40 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, আদর্শ এক পরমাণু বিশিষ্ট গ্যাসের ভি অ্যাভারেজ, ভি আরএমএস এবং ভি মোস্ট প্রবাবেল বেগ হচ্ছে, আচ্ছা বলে দিয়েছে, গড় বেগ মূল গড় বর্গবেগ সর্বাধিক সম্ভাব্য বেগ, ও বাবা, ওই গ্যাসের তাপমাত্রা টি কেলভিন এবং এক পরমাণু বিশিষ্ট অণুর ভর এম হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, আচ্ছা ভি আরএমএস কত হয় রে, স্পিড আরএমএস কত হয়, √3RT/m নাকি? ভি আরএমএস, এই কোশ্চেনটা আমি আগে যখন কাইনেটিক থিওরির উপর লাস্ট লেকচার যেটা দিয়েছিলাম পরীক্ষার কিছুদিন আগে, 1-1.5 সপ্তাহ আগে ডিসকাস করেছিলাম। ভিআরএমএস তোরা চাইলে লেকচারটা খুলে দেখে নিতে পারিস, এই সব কোশ্চেন ডিসকাস করা হয়েছিল। আচ্ছা মাঝখানে অনেক কোশ্চেন ছিল, বলিনি মানে এরকম না যে ছিল না, তোরা চাইলে দেখতে পারিস। √3RT/m হলো। আচ্ছা ভি আমাদের কাছে অ্যাভারেজ ভ্যালুটা কত, বা মাথাতে অ্যাভারেজ এরকম দিচ্ছে, √8RT/m, আর ভি মোস্ট প্রবাবেল সেটা কত হয়, √2RT/m, 2RT/m। আচ্ছা জিনিসগুলোকে যদি আমি ক্যালকুলেট করি, আর এটাও এমই বলেছে আমাকে, ছোট হাতের এম বলেছে, তাহলে আমি দেখব, আচ্ছা পাই মানে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 পয়েন্ট সামথিং একটা পড়ে থাকে না, 2 পয়েন্ট একটা সামথিং পড়ে থাকবে এটা রুটের ভিতরে, তাহলে সব থেকে বেশি নিশ্চয়ই ভিআরএমএস বাই, তারপরে কি রয়েছে ভি অ্যাভারেজ, তারপরে ভি মোস্ট প্রবাবেল। কী করে বুঝলাম রে, 3 আছে, এটা 3 দিয়ে তুই 3.12 কিছু তো 3.12 হয়তো, ভাগ কর না 8 দিয়ে, কত 3 দুগুণে 6, 2 পয়েন্ট একটা সামথিং আসছে, এটা 2 রয়েছে ভিতরে, তাহলে অবভিয়াসলি এটার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তাহলে আমাদের অপশন সিটা কারেক্ট, অপশন সিটা কারেক্ট। আচ্ছা এবার আমাদের গড় শক্তি বলেছে, এখানে তো কোনো অণুর √2 ভিআরএমএসের থেকে বেশি হবে না, না এরকম কোনো তো ব্যাপার নেই, ভিআরএমএসের থেকে √2 ভিআরএমএসের থেকে বেশি হবে না, √3RMS তো তার হচ্ছে, তো কোনো গতিবেগ ভি কম হতে পারে না, এইগুলো কোনো যথাযথ ব্যাখ্যা নেই। এটা দেখি তারা গতিশক্তি 3/4, গতিশক্তি দেখি তারা 12 m v/RMS² = 12 m VRMS মানে হচ্ছে 3RT/m, 3/4 কর, উপরে একটা 2 দিয়ে গুণ কর,
এম যেমন আছে থাক, 2 RT/m, এটা কত, 2 RT/m করি, তাহলে ভি মোস্ট প্রবাবল বেরিয়ে যাবে 3/4। কী করলাম রে এটা, 3 দিয়ে দেখ, এটা কাট, 2 দিয়ে কাট, তাহলে 3/2 পড়ে থাকে না, 3/4 m ভি মোস্ট প্রবাবল তার স্কোয়ার, এটা রয়েছে কিন্তু ডিএসটা। ঠিক আছে, তো এই গেল 2025-এর সলিউশনগুলো। 2024-এর যদি তোদের সলিউশন চাই তাহলে তোরা লেখ কমেন্টে লিখে জানা। আর দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। এরপরে লেকচারগুলো আমাদের বেসিক্যালি টপিক্সের উপর নিয়ে আসবো বা সাবজেক্টের উপর নিয়ে আসবো। পিওআইকিউ আর ডিসকাস করবো না, মেবি তোরা যদি চাস তাহলে হয়তো আর একটা 24 সাল বা আর একটু ইয়ারের দিয়ে দিতে পারি। চল, তোদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকিস, সবাই প্র্যাকটিস করিস কোয়েশ্চেন্সগুলো, এবং অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।